আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ৪৯তম বিসিএস এর বিষয়ভিত্তিক অংশ কৃষি বিজ্ঞানের ক্লাস। আমি আপনাদের সাথে আছি ধীমান অধিকারী। আমি ৪০তম বিসিএস এর একজন কর্মকর্তা। আজকে আমরা লেকচার নাম্বার ৭, মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব: টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিএমও অ্যান্ড বায়োসেফটি রেগুলেশন, প্লান্ট গ্রোথ অ্যান্ড রেগুলেটরস, গ্রোথ রিটার্ডার্স অ্যান্ড ফাইটোহরমোন, অ্যান্ড অ্যাট লাস্ট রাইপেনিং কেমিক্যালস, ইউজেস অ্যান্ড অ্যাবিউজ। তো আজকে মূলত আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখবো, সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে আমার থাকে হচ্ছে ডিএনএ, আর ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে আমার কিছু জেনেটিক কোড। এই বিষয়গুলোই মূলত আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা দেখি যে ক্রোমোজোম আসলে কি জিনিস। ক্রোমোজোম হচ্ছে ক্যারি জেনেটিক ইনফরমেশন ফর্ম অফ ডিএনএ ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। তাহলে এটা হচ্ছে একটা জেনেটিক ইনফরমেশন ক্যারি করে ডিএনএ এর মাধ্যমে একটা জেনারেশন থেকে অন্য একটা জেনারেশন পর্যন্ত। এই ক্রোমোজোমটা মূলত হচ্ছে গঠিত হয়েছে ক্রোমাটিন নিয়ে। ক্রোমাটিনের মধ্যে থাকে ডিএনএ এবং হচ্ছে প্রোটিন। তাহলে আমরা যদি বলি যে ক্রোমোজোমটা কি নিয়ে গঠিত বা কম্পোনেন্ট কি, তাহলে সেটা হচ্ছে ডিএনএ এবং প্রোটিন। ডিএনএ থাকে 40% এবং প্রোটিন থাকে 60%। প্রোটিনের মধ্যে আমার থাকে হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন গুলো পজিটিভলি চার্জ, আর নন হিস্টোন যে প্রোটিন গুলো আছে এগুলো হচ্ছে রেগুলেটরি এন্ড স্ট্রাকচারাল রোল, মানে যে কোনো কিছুর স্ট্রাকচার তৈরি করার জন্য নন হিস্টোন প্রোটিন গুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ক্রোমোজোমের ভিতরে আমার এই ডিএনএ এবং প্রোটিন বাদেও সামান্য পরিমাণ আরএনএ এবং কিছু পরিমাণ মিনারেল এবং ওয়াটার থাকে। তাহলে আমার হচ্ছে একটা ক্রোমোজোমের যদি কম্পোনেন্ট বলা হয়, তাহলে কম্পোনেন্ট মূলত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে প্রোটিন। এরপর আসে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড কাকে বলে? নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে, যদি আমরা একটু এখানে বাংলায় পড়ি, যে পেন্টোজ সুগারের সাথে যদি আমি নাইট্রোজেন বেজ যুক্ত করি, তাহলে আমি পাই হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড এই নিউক্লিওসাইডের সাথে যদি আমি ফসফেট গ্রুপ যুক্ত করি, তাহলে আমি সেখান থেকে পাই হচ্ছে নিউক্লিও নিউক্লিওটাইড নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইড, হ্যাঁ, এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে আমার তৈরি হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। তাহলে আমার এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি উপাদান থাকে? থাকে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেজ এবং হচ্ছে ফসফেট গ্রুপ। পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেজ এবং ফসফেট গ্রুপ মিলে আমার তৈরি হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে পরীক্ষাতে যদি আসে যে নিউক্লিওটাইড কি, নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে তৈরি করেছে নিউক্লিওটাইড। যদি পরীক্ষাতে আসে যে নিউক্লিওসাইড কি, নিউক্লিওসাইড হচ্ছে পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেজ যুক্ত হয়ে আমার তৈরি করে হচ্ছে নিউক্লিওসাইড। এখন এই নাইট্রোজেন বেজ আছে মোট কয়টি? এগুলো আমরা জানি যে নাইট্রোজেন বেজ আছে হচ্ছে 5টি। এটাকে আমরা লিখতে পারি এভাবে: এ, টি, সি, জি, ইউ। এতে হচ্ছে অ্যাডেনিন, টিতে থাইমিন, সিতে সাইটোসিন, জিতে গুয়ানিন, ইউতে ইউরাসিন। এই 5টা নাইট্রোজেন বেজ আছে। নাইট্রোজেন বেজ হচ্ছে মূলত 5টি। এই 5টি বেজের মধ্যে আমার ডিএনএ ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে 4টি এবং আরএনএ এর মধ্যে থাকে হচ্ছে 4টি বেজ, 4টি নাইট্রোজেন বেজ, 4টি নাইট্রোজেন বেজ। তাহলে ডিএনএ এর মধ্যে আমার কে কে থাকে মনে রাখবেন: এ, টি, সি, জি। এই চারটা থাকে ডিএনএ এর মধ্যে। আর আরএনএ এর মধ্যে থাকে হচ্ছে এ, ইউ, সি, জি। তাহলে পার্থক্যটা হচ্ছে টি এবং হচ্ছে ইউ এর মধ্যে, টি এবং ইউ এর মধ্যে। এখানে আমার থায়ামিন থাকে, ডিএনএ তে আমার থায়ামিন থাকে, আর আরএনএ তে হচ্ছে আমার থাকে হচ্ছে থায়ামিনের পরিবর্তে থাকে হচ্ছে ইউরাসিন। এবং দেখেন এইখানে এই যে বেসগুলো থাকে, যে এটিসিজি, এই বেসগুলোই ডিএনএ এর ভিতরে এই এটিসিজিটাই বিভিন্ন সিকোয়েন্সে সাজানো থাকে, এরকম এ, টি, টি, সি, জি, জি, সি, জি, এরকম ভাবে অসংখ্য এই বেসগুলো সাজানো থাকে। এখন এইখান থেকে নাইট্রোজেন বেসের হচ্ছে যদি আপনি তিনটা তিনটা করে নিই, তাহলে সেখান থেকে আমার একটা তৈরি হচ্ছে জেনেটিক কোড। এবং এই তিনটা মিলে যে জেনেটিক কোড তৈরি হয়, এই জেনেটিক কোডগুলোই মূলত এক একটা বৈশিষ্ট্য হচ্ছে ধারণ করে। তাহলে ডিএনএ এর ভিতরে যে জেনেটিক কোড আছে, জেনেটিক কোডগুলো এক একটা বৈশিষ্ট্য ধারণ ধারণ করে আর কি। তাহলে তিনটা আমার পরপর যে তিনটা বেস নিয়ে একটা জেনেটিক কোড তৈরি হয়ে থাকে, এই বিষয়টা একটু মনে রাখবেন। তো এই এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা এখানে লিখে দিয়েছি, যে টাইপস অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দেখেন দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ তে হয় কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ তে রাইবো নিউক্লিক অ্যাসিড। আমার হচ্ছে এই ডিএনএ এর মধ্যে কি কি বেস থাকে সেটা বলছিলাম, এটিসিজি, এবং আরএনএ এর মধ্যে আমার বেস থাকে এ, ইউ, সিজি।
এবং আরএনএ কে আবার চারটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ। দেখেন প্রথমে যে এম হচ্ছে মেসেঞ্জার আরএনএ, তার মানে এটা কি করে, এটা দেখেন ক্যারিজ কোড ফ্রম ডিএনএ টু রাইবোজোম, তার মানে এটা হচ্ছে মূলত যে একটা কোডের সংবাদটা ডিএনএ থেকে রাইবোজোমের কাছে সংবাদটা পৌঁছায় দেয়। টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ, সে কি করে, ব্রিংস দ্য অ্যামিনো অ্যাসিড ডিউরিং দ্য প্রোটিন সিনথেসিস, সে হচ্ছে বহন করে নিয়ে যায়, সেই অ্যামিনো অ্যাসিডটা বহন করে নিয়ে যায় কখন, প্রোটিন সিনথেসিসের সময়। আর আরআরএনএ রাইবোজোমাল আরএনএ হচ্ছে এটা মূলত প্রোটিনটা হচ্ছে তৈরি করে, স্ট্রাকচারাল এন্ড ক্যাটালিক রোল ইন দা রাইবোজোম। রাইবোজোমের মূল কাজ হচ্ছে আমার প্রোটিন তৈরি করা, এই আরআরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। আর টোটাল এই যে আরএনএ, এই আরএনএ এর মূল কাজ হচ্ছে হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। তাহলে ডিএনএ এবং আরএনএ এর মূলত কাজটা কি এবং এর মধ্যে কি কি উপাদান থাকে এইটা একটু হচ্ছে জানবেন। তাহলে আমরা হচ্ছে আজকের টপিকস এর শুরুতে যেটা আছে সেটা হচ্ছে প্লান্ট বায়োটেকনোলজি। প্লান্ট বায়োটেকনোলজিটা কি, যে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ, প্লান্ট বায়োটেকনোলজি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক টেকনিক লাইক টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং মলিকুলার মার্কারস। তাহলে এই যে টিস্যু কালচার এটাও একটা প্লান্ট বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং মলিকুলার মার্কার, এই সবগুলো হচ্ছে একটা প্লান্ট বায়োটেকনোলজির একটা হচ্ছে টেকনিক, যেটা কি করে, ইমপ্রুভ প্লান্টটাকে ইমপ্রুভ করে বাই modifying their genetic makeup, increasing yield, disease resistance and tolerance to environmental stress। তাহলে বায়োটেকনোলজির মাধ্যমে আমরা প্লান্টটাকে ইমপ্রুভ করি, তার বিভিন্ন হচ্ছে বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে যেমন জেনেটিক মেকআপ, তার ইনক্রিজিং দ্য ইল্ড, এইগুলো হচ্ছে আমরা ইমপ্রুভ করে থাকি। প্লান্ট বায়োটেকনোলজি মূলত হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্লান্ট টিস্যু কালচার এবং একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এই দুটো হচ্ছে মেইনলি হচ্ছে দুইটা ভাগে, একটা হচ্ছে প্লান্ট টিস্যু কালচার, একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্লান্ট টিস্যু কালচারটা হচ্ছে গ্রোয়িং প্লান্ট সেলস, টিস্যু অর অর্গানস ইন অ্যান আর্টিফিশিয়াল নিউট্রিয়েন্ট মিডিয়াম আন্ডার স্টেরাইল কন্ডিশন। তাহলে হচ্ছে এটা আর্টিফিশিয়াল ভাবে আমি একটা স্টেরাইল কন্ডিশনে প্লান্টের যে কোনো একটা অংশ থেকে, ধরুন ওর একটা সেল অথবা ওর একটা টিস্যু, যে কোনো একটা অংশ থেকে যদি আমি সম্পূর্ণ একটা প্লান্ট তৈরি করতে পারি, তখন সেটাকে বলা হচ্ছে প্লান্ট টিস্যু কালচার টেকনোলজি। তার মানে একটা টিস্যু থেকে আমি সম্পূর্ণ প্লান্ট তৈরি করব। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে দেখেন ট্রান্সজেনিক প্লান্টস ডিরেক্ট মডিফিকেশন অফ দ্য প্লান্ট ডিএনএ ইউজিং দ্য রিকম্বিনেন্ট ডিএনএ। তার মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে সরাসরি একটা প্লান্টের যে ডিএনএটা আছে সেই ডিএনএ এর কোনো একটা বৈশিষ্ট্য যদি আমি চেঞ্জ করতে পারি, তখন সেটাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা করা হয়। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আমার ডিএনএ তে জিনের একটা পরিবর্তন, আর প্লান্ট টিস্যু কালচার হচ্ছে একটা টিস্যু অথবা একটা সেলের মাধ্যমে সম্পূর্ণ প্লান্টটা তৈরি করা। এখন দেখেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্লান্ট বায়োটেকনোলজির আরো কিছু ভাগ আছে, যেটা হচ্ছে মলিকুলার মার্কার বা হচ্ছে জিনোমিক্স। এই মলিকুলার মার্কারটা হচ্ছে দেখেন ডিএনএ মার্কারস ইউজড ফর প্লান্ট ব্রিডিং, জিনোম ম্যাপিং অ্যান্ড সিকোয়েন্সিং টু আইডেন্টিফাই ইউজফুল জিন। এই মলিকুলার মার্কার বা জিনোমিক্স এর মাধ্যমে আমরা হচ্ছে কোনো একটা স্পেশাল যে বৈশিষ্ট্য বা আমার ডিজিআর যে জিনটা আছে সেই জিনটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এই মলিকুলার মার্কার এটা হচ্ছে ব্যবহার করে থাকি। এরপর আছে সোমাটিক হাইব্রিডাইজেশন। দেখেন সোমাটিক হাইব্রিডাইজেশন মানে ফিউশনের মাধ্যমে প্রোটোপ্লাজমের ফিউশন, দুইটা প্লান্টের প্রোটোপ্লাজম একসাথে মিশাই দেওয়াকে বলা হয়েছে সোমাটিক হাইব্রিডাইজেশন। যেমন দেখেন পটাটো এবং হচ্ছে টমেটো, এই দুইটা প্রোটোপ্লাজম যদি আমি একসাথে মিশায়ে যেটা তৈরি করব তার নাম হবে হচ্ছে পোমাটো। হ্যাঁ, তার মানে হচ্ছে টমেটো এবং হচ্ছে আলু এই দুইটা একসাথে হচ্ছে মিশে যেমন হচ্ছে কি বলা হয় টমালু। হ্যাঁ, তো সেরকম এটাকে বলা হচ্ছে সোমাটিক হাইব্রিডাইজেশন। মনে রাখবেন যে ফিউশন অফ প্রোটোপ্লাস্ট ফ্রম ডিফারেন্ট স্পিসিস অফ হাইব্রিড প্লান্টস। তাহলে ফিউশন অফ প্রোটোপ্লাস্ট যদি ফিউশন হয় তখন সেটাকে বলা হবে সোমাটিক হাইব্রিডাইজেশন। এবার হচ্ছে হ্যাপ্লয়েড প্রোডাকশন। হ্যাপ্লয়েড প্রোডাকশন হয় মূলত দেখেন অ্যান্থার অর মাইক্রোস্পোর কালচার, কারণ অ্যান্থার বা মাইক্রোস্পোর অথবা হচ্ছে যে শুক্রাণু বা ডিম্বাণুগুলো এগুলো কিন্তু সবগুলো হচ্ছে হ্যাপ্লয়েড থাকে। তাহলে অ্যান্থার বা মাইক্রোস্পোর এইগুলো হচ্ছে আমার হ্যাপ্লয়েড প্রোডাকশনের মাধ্যমে আমার উন্নত ধরনের যে প্লান্ট এগুলো তৈরি করা যেতে পারে। তাহলে এখান থেকে হ্যাপ্লয়েড প্লান্ট থেকে আমার তৈরি হবে ডাবলড হ্যাপ্লয়েডস, দেন হচ্ছে ইনস্ট্যান্ট পিওর লাইন। এই পিওর লাইন তৈরি হবে, পিওর লাইন থেকে আমরা পরবর্তীতে এর পরে যে জেনারেশন সেখান থেকে নতুন উদ্ভিদ আমরা তৈরি করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড প্রোডাকশন। দেখেন মলিকুলার মার্কার, সোমাটিক হাইব্রিডাইজেশন এবং হ্যাপ্লয়েড প্রোডাকশন এগুলো প্লান্ট বায়োটেকনোলজির একটা অংশ, কিন্তু মূলত অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লান্ট টিস্যু কালচার আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা দেখি হচ্ছে প্লান্ট টিস্যু কালচার এটা কিভাবে করা হয় এবং এর কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো। প্লান্ট টিস্যু কালচার
ইজ দ্য ইনভিট্রো। ইনভিট্রো মানে আমরা বলছিলাম যে একটা কন্ট্রোল একটা কন্ডিশন থাকবে, আর্টিফিশিয়াল কন্ট্রোলড এনভায়রনমেন্ট, যেখানে হচ্ছে কাল্টিভেশন অফ প্লান্ট সেল, টিস্যু অর অর্গান অন এ নিউট্রিয়েন্ট মিডিয়াম আন্ডার দ্য স্টেরাইল কন্ডিশন। তার মানে প্লান্ট টিস্যু কালচারটা হচ্ছে প্লান্টের যে কোনো একটা আমি অংশ নিয়ে সেটাকে যদি আমি একটা নিউট্রিয়েন্ট মিডিয়ামে আস্তে আস্তে সেখান থেকে গ্রো করাই এবং এটাকে একটা স্টেরাইল কন্ডিশনে রাখি, তখন তাকে বলা হচ্ছে প্লান্ট টিস্যু কালচার। ইট বেসড অন দ্য প্রিন্সিপাল অফ টোটিপটেন্সি। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ প্লান্ট টিস্যু কালচারের ক্ষেত্রে। টোটিপটেন্সি, টোটিপটেন্সিটা হচ্ছে দ্য অ্যাবিলিটি অফ এ সিঙ্গেল প্লান্ট সেল টু গ্রো ইনটু এ হোল প্লান্ট, মানে একটা সেল থেকে আমার সম্পূর্ণ উদ্ভিদটা গ্রো করার যে ক্ষমতা সেটাকে বলা হয় হচ্ছে টোটিপটেন্সি। তাইলে আমি প্লান্টের যে অংশটা ব্যবহার করব সেই অংশটা টোটিপটেন্সিটা আমাদের দেখে নিতে হবে, যে তার টোটিপটেন্সি যদি ঠিক থাকে তাহলে আমি সেখান থেকে প্লান্ট টিস্যু কালচারের মাধ্যমে নতুন একটা প্লান্ট তৈরি করতে পারবো। তাহলে এটা হচ্ছে যে একটা সেল থেকে সম্পূর্ণ প্লান্ট তৈরি করার যে ক্ষমতা তাকে বলা হচ্ছে টোটিপটেন্সি। বেসিক রিকোয়ারমেন্ট ফর টিস্যু কালচার, তাহলে টিস্যু কালচারের জন্য আমার কি কি জিনিস প্রয়োজন, এর মূলত দরকার হচ্ছে তিনটি জিনিস। হচ্ছে এক্সপ্লান্ট। এক্সপ্লান্টটা হচ্ছে যে আমি যেখান থেকে একটা অংশ নিয়ে নতুন একটা প্লান্ট তৈরি করতে চাচ্ছি সেটাকে বলতেছে হচ্ছে এক্সপ্লান্ট। তাহলে এক্সপ্লান্ট হচ্ছে মূলত হচ্ছে একটা মাদার প্লান্ট, যেখান থেকে আমি তার একটা সেল অথবা একটা টিস্যু সংগ্রহ করে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টের মাধ্যমে সেটাকে আমি গ্রো করতে চাচ্ছি। তাহলে আমি যার থেকে ওই সেল বা টিস্যুটা গ্রহণ করছি তার নাম হচ্ছে এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট হচ্ছে স্মল পিস অফ প্লান্ট টিস্যু, সেটা হতে পারে লিফ, স্টেম, রুট বা মেরিস্টেম। এরপর হচ্ছে কালচার মিডিয়াম। কালচার মিডিয়াম আমি এই যে এক্সপ্লান্ট থেকে যে অংশটা গ্রহণ করলাম, এই গ্রহণ করার পরে আমি এইটাকে যে মিডিয়ামে এটাকে আস্তে আস্তে গ্রো করাবো, সেই মিডিয়ামগুলো হতে পারে কি, দেখেন ম্যাক্রোনিউট্রিয়েন্টস মিডিয়াম, মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিন, কার্বন সোর্স এবং হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর। তাহলে আমার যে কালচার মিডিয়ামটা থাকবে সেই কালচার মিডিয়ামের ভিতরে আমার এই প্লান্টের ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিন, কার্বন সোর্স এন্ড হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর, এই সব উপাদানগুলোই আমার ওই কালচার মিডিয়ামে থাকতে হবে। তো এই কালচার মিডিয়ামটাকে সববার বলা হয় হচ্ছে নিউট্রিয়েন্ট মিডিয়াম। তাহলে নিউট্রিয়েন্ট মিডিয়ামে আমার কোন কোন বিষয়গুলো থাকতে হবে, প্লান্টের সকল পুষ্টি উপাদান, প্লান্টের জন্য যে ভিটামিন এবং কার্বন সোর্স এবং হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর গুলো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসেপ্টিভ কন্ডিশন। তাহলে এই সবকিছু নিয়ে আমার একটা অ্যাসেপ্টিভ কন্ডিশন, মানে যেখানে হচ্ছে আমার জীবাণু মুক্ত একটা পরিবেশে এটাকে রাখতে হবে। কারণ যেহেতু আমি প্লান্টের একটা টিস্যু বা সেল বা কোনো একটা ছোট অর্গান ব্যবহার করছি, তাহলে ওইগুলোতে খুব সহজেই আমার যে কোনো ধরনের প্যাথোজেন আক্রমণ করতে পারে। এজন্য এটাকে একটা অ্যাসেপ্টিভ কন্ডিশনে রাখতে হবে। এন্ড লাস্ট হচ্ছে কন্ট্রোল কন্ডিশন। আমরা হচ্ছে এই যে বিষয়গুলো, মানে এই মিডিয়ামটা যখন আমি তৈরি করব সেখানে আমার আর্টিফিশিয়াল ভাবে তার লাইট, তার টেম্পারেচার এবং তার যে হিউমিডিটি, এই সবগুলো আর্টিফিশিয়াল ভাবে আমার নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এইগুলো আমার একেবারে কন্ট্রোলড অবস্থায়, আমার কতটুকু ডে লাইট প্রয়োজন, আমার টেম্পারেচার কত প্রয়োজন, আমার হিউমিডিটি কত প্রয়োজন, এই বিষয়গুলো সঠিকভাবে কন্ট্রোল করতে হবে। তাহলে এই বিষয়গুলো যেখানে আমি কন্ট্রোল করি সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল কন্ডিশন। তাহলে আমার হচ্ছে এই প্লান্ট টিস্যু কালচারের জন্য তাহলে চারটা জিনিস, একটা হচ্ছে এক্সপ্লান্ট, একটা কালচার মিডিয়াম, একটা অ্যাসেপ্টিভ কন্ডিশন, আর লাস্ট হচ্ছে কন্ট্রোল কন্ডিশন। এবার আসি স্টেপ অফ টিস্যু কালচার। তাহলে একটা টিস্যু কালচার করার জন্য আমার কোন কোন স্টেপ, দেখেন 9টা স্টেপ আছে। তো এইগুলো আমি একটু সংক্ষেপে আপনাদেরকে এখানে বলে দিচ্ছি, তারপর বিস্তারিত আলোচনা করব। প্রথমে হচ্ছে সিলেকশন অফ এক্সপ্লান্ট, তার মানে আমি যেখান থেকে আমি কোনো একটা বৈশিষ্ট্য বা ডিজিআর যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য যার থেকে সংগ্রহ করব সেটার নাম হচ্ছে এক্সপ্লান্ট। তাহলে সেই এক্সপ্লান্ট আমি সংগ্রহ করলাম, তারপর সেটাকে হচ্ছে স্টেরিলাইজ করবো, তার মানে হচ্ছে জীবাণুমুক্ত করব, জীবাণুমুক্ত। আমি যে অংশটা সংগ্রহ করলাম সেটাকে জীবাণুমুক্ত করব। তারপর কালচার মিডিয়াম প্রিপারেশন, আমরা একটু আগে দেখলাম কালচার মিডিয়াম কিভাবে প্রিপারেশন করা, এরপর হচ্ছে কালচার মিডিয়াম তৈরি করব। দেন ইনোকুলেশন। ইনোকুলেশন মানে আমি এই যে অর্গানটা আনছিলাম, মানে আমার যে ডিজিআর যে পার্টস, ঠিক আছে, ডিজিআর যে পার্টস, সেই পার্টসটা হচ্ছে আমি এই কালচার মিডিয়াম, ডিজিআর পার্টসটা কোথায় নিয়ে যাব, মিডিয়ামে নিয়ে যাব। কালচার মিডিয়ামে আমি যখন প্রবেশ করব তখন তার নাম হচ্ছে ইনোকুলেশন। এরপর হচ্ছে ইনকিউবেশন। ইনকিউবেশন মানে এই যে কালচার মিডিয়ামটা এটা যখন হচ্ছে আমি একটা কন্ট্রোল কন্ডিশনে রাখবো তখন সেটাকে বলা হচ্ছে ইনকিউবেশন। দেন হচ্ছে ক্যালাস ফরমেশন। এই ইনকিউবেশনে রাখার পরে সেখান থেকে কিছুদিন পর আমার একটা টিস্যু থেকে অসংখ্য প্লান্ট টিস্যু তৈরি হবে, সেটার নাম হচ্ছে ক্যালাস ফরমেশন। দেন অর্গানোজেনেসিস বা এমব্রায়োজেনেসিস। এই ক্যালাস থেকে এর পরবর্তীতে এর যে এমব্রায়ো, রুট শুট, মানে অর্গানোজেনেসিস মানে হচ্ছে রুট শুট, এইগুলো হচ্ছে তৈরি হবে। দেন প্লান্টলেট রিজেনারেশন। এরপর হচ্ছে ওই যে যেখানে রুট শুট তৈরি হবে ওইটাকে আলাদা একটা মিডিয়ামে তখন দিতে হবে, দিয়ে ওই
ওই যে অর্গানোজেনেসিস মানে ক্যালাস হইলো, ক্যালাস থেকে অর্গানোজেনেসিস, তারপর হচ্ছে ছোট প্লান্ট, ওই প্লান্টটাকে আলাদা একটা মিডিয়ামে স্থানান্তর করব। দেন হচ্ছে হার্ডেনিং এন্ড ট্রান্সফার টু সয়েল। তারপর যখন গাছটা একটু বড় হবে তখন তাকে আমি হচ্ছে বাইরের পরিবেশে মাটিতে সেটাকে ট্রান্সপ্লান্ট করব। তাহলে এই 9টা পয়েন্ট একটু সিকোয়েন্সে মনে রাখবেন, কারণ পরীক্ষাতে আসতে পারে যে টিস্যু কালচার প্রযুক্তির কোনটা অংশ মানে স্টেপ না, বা কোনটা হচ্ছে স্টেপ, বা কোন স্টেপের পরে কোন স্টেপ, হ্যাঁ সিকোয়েন্সটা কেমন, এইভাবে ধারাবাহিকভাবে এটা একটু মনে রাখবেন। তো আমরা এখন একটু বিস্তারিত দেখি যে সিলেকশন এক্সপ্লান্ট। দেখেন সিলেকশন এক্সপ্লান্টের মধ্যে আছে যে আমার স্মল পার্ট অফ হচ্ছে প্লান্ট, সেই স্মল পার্ট গুলোতে পারে লিফ, স্টেম, রুট, মেরিস্টেম, অ্যান্থার, এমব্রায়ো। তাহলে আপনি যে কোনো একটা পার্ট আমি সংগ্রহ করতে পারি। এবং এক্সপ্লান্ট শুড বি হেলদি, ইয়ং অ্যান্ড ডিজিজ ফ্রি। তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে এক্সপ্লান্টের বৈশিষ্ট্য কেমন হবে। দেন হচ্ছে স্টেরিলাইজেশন। এই এক্সপ্লান্টটাকে এবার হচ্ছে জীবাণুমুক্তকরণ করতে হবে টু প্রিভেন্ট দ্য মাইক্রোবিয়াল কন্টামিনেশন। তাহলে এক্সপ্লাইজ কেন করব? প্রিভেন্ট দ্য মাইক্রোবিয়াল কন্টামিনেশন। এই মাইক্রোবিয়ালের কন্টামিনেশনের জন্য আমরা প্রিভেন্ট করার জন্য কি করতে পারি? অটোক্লেভ করতে পারি। তাহলে দেখেন অটোক্লেভটা কিভাবে করা হয়। এখানে হচ্ছে টেম্পারেচার থাকবে 121 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেসার থাকবে হচ্ছে 15 প্যাসকেল এবং এর যে সময় 15 থেকে 20 মিনিট। তাহলে 15 থেকে 20 মিনিট আপনি যদি এই প্লান্টস পার্টটাকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অটোক্লেভ করেন তাহলে সেটা হচ্ছে জীবাণুমুক্ত করা সম্ভব। এক্সপ্লান্ট স্টেরিলাইজ করার জন্য অটোক্লেভ ছাড়াও আরো কিছু উপায় আছে, সেটা হচ্ছে ইথানল আমরা ব্যবহার করতে পারি 70% ইথানল। এই ইথানল মানে হচ্ছে অ্যালকোহল। তাহলে আমার হচ্ছে যে অ্যালকোহল জীবাণুমুক্তকরণের জন্য ব্যবহার করা যেতে পারে। সোডিয়াম হাইপোক্লোরাইড অথবা মার্কিউরিক ক্লোরাইড, এটা হচ্ছে আমার জীবাণুমুক্তকরণের জন্য ব্যবহার করতে পারি। স্টেরাইল স্টেরাইল ডিস্টিল ওয়াটার এন্ড লাস্ট হচ্ছে এই যে আমরা সকল যে কাজগুলো করবো এগুলো হচ্ছে একটা ল্যামিনার এয়ার ফ্লোর মধ্যে এই কাজগুলো করতে হবে। ল্যামিনার এয়ার ফ্লোর মধ্যে করলে কি হয়, এখানে বাইরে থেকে কোনো প্যাথোজেন এখানে আক্রমণ করতে পারে না। তাহলে স্টেরিলাইজে অটোক্লেভ করার জন্য তাপমাত্রা কত, সময় কত, এটা মনে রাখবেন। আর অন্যান্য কি কি মাধ্যমে আমার স্টেরিলাইজ করা যায় সেই জিনিসগুলো একটু মুখস্থ করবেন। দেন হচ্ছে প্রিপারেশন অফ কালচার মিডিয়াম। দেখেন সব থেকে আমাদের যে পপুলার যে কালচার মিডিয়াম সেটার নাম হচ্ছে নিউট্রেন্ট মিডিয়াম বা এমএস মিডিয়াম। এমএস হচ্ছে দুইজন বিজ্ঞানীর নাম, সেটা হচ্ছে মিউরফসিং এন্ড স্কক। এই দুইজন নাম অনুসারে এটা আসছে কি এমএস মিডিয়াম বা নিউট্রেন্ট মিডিয়াম। এই নিউট্রেন্ট মিডিয়ামের মধ্যে আমার কি কি কম্পোনেন্ট গুলো থাকে আমরা একটু আগে পড়ে আসছি। ম্যাক্রোনিউট্রেন্ট, ম্যাক্রোনিউট্রেন্ট গুলো আমাদের তো কোন কোন উপাদান আমরা জানি, মাইক্রোনিউট্রেন্ট কি গুলো সেটাও আমরা জানি, আগে ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে। এবং ভিটামিন, দেখেন থায়ামিন, নায়াসিন এবং হচ্ছে পাইরিডক্সিন, এই সবগুলো হচ্ছে ভিটামিন মূলত বি। হ্যাঁ, ভিটামিন বি, ভিটামিন বির হচ্ছে অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো হচ্ছে থায়ামিন, নায়াসিন, পাইরিডক্সিন। এই ভিটামিন গুলো আমার এই কালচার মিডিয়ামে ব্যবহার করতে হবে। দেন হচ্ছে কার্বন সোর্স। কার্বন সোর্স দিতে হবে কিসের জন্য? এই যে সুক্রোজ, ওর যে মানে সুক্রোজটা তৈরি করার জন্য আমার এখানে কার্বন সোর্সটা ব্যবহার করতে হবে। এছাড়া প্লান্ট গ্রোথ রেগুলেটর, এই প্লান্ট গ্রোথ রেগুলেটরের মধ্যে আছে অক্সিন, সাইটোকাইনিন, জিবেরেলিন, এইগুলো দিতে হবে। এবং মিডিয়ামটা স্টেরিলাইজ বাই অটোক্লেভিং, এই অটোক্লেভের মাধ্যমে এই মিডিয়ামটাকে স্টেরিলাইজ করে নিতে হবে। দেন ইনোকুলেশন। ইনোকুলেশন মানে আমরা হচ্ছে যে মিডিয়াটা তৈরি করলাম, মিডিয়ার উপরে আমাদের যে প্লান্ট পার্ট, সেই প্লান্ট পার্টটা যখন আমি এখানে বসাবো তখন তাকে বলা হচ্ছে ইনোকুলেশন। দেখেন স্টেরিলাইজড এক্সপ্লান্ট ইজ প্লেসড অন দা স্টেরাইল নিউট্রেন্ট মিডিয়াম আন্ডার দা অ্যাসেপ্টিক কন্ডিশন। তাহলে আমার হচ্ছে এই এক্সপ্লান্টটা যখন আমি হচ্ছে নিউট্রেন্ট মিডিয়ামের উপরে স্থাপন করব তখন সেটাকে বলা হবে হচ্ছে ইনোকুলেশন। এরপর আছে ইনকিউবেশন। দেখেন ইনকিউবেশন পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমার যখন এই ইনোকুলেশন হয়ে গেল, ইনোকুলেশন হওয়ার পর আমার ওই কালচার মিডিয়ামটাকে যে পরিবেশে রাখতে হবে সেটা হচ্ছে টেম্পারেচার রাখতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস, +-2 হতে পারে, এবং লাইট থাকবে 16 ঘন্টা এবং ডার্ক থাকবে 8 ঘন্টা, এবং হিউমিডিটি থাকতে হবে 50 থেকে 60%। তাহলে আমার ইনকিউবেশনের যে পয়েন্টগুলো আছে, যে আমার তাপমাত্রা, লাইট এবং হিউমিডিটি কত, সেই বিষয়গুলো আমার স্ট্রিক্টলি ফলো করতে হবে। দেন ক্লাস ফরমেশন। ক্লাস ফরমেশন হচ্ছে এক্সপ্লান্ট ফার্স্ট ডিভাইডস এন্ড ফর্মস অ্যান আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল। তার মানে এখানে হচ্ছে একগুচ্ছ সেল তৈরি করে, যেটাকে আপনি আলাদা আলাদা করা যাবে না। তার মানে যখন আপনি একটা টিস্যু দিচ্ছেন বা একটা সেল দিচ্ছেন সেখান থেকে অনেকগুলো সেল তৈরি হচ্ছে, এটার নামই হচ্ছে কি একটা ক্লাস ফর্ম করলো। এই ক্লাস ফর্ম, এই আনডিফারেন্সিয়েট মাস অফ সেল, এর নামই হচ্ছে ক্লাস। আনডিফারেন্সিয়েট মাস অফ সেল এর নামই হচ্ছে ক্লাস। দেন আছে অর্গানোজেনেসিস বা এমব্রায়োজেনেসিস, তার মানে হচ্ছে এর বিভিন্ন অর্গান তৈরি করা বা এমব্রায়োটা তৈরি হওয়া। তাহলে ক্যালাস ইজ ইনডিউস টু ডিফারেন্সিয়েট। এখানে দেখেন যখন একটা শুট ফরমেশন হবে তখন সাইটোকাইনিন, হায়ার সাইটোকাইনিন যদি মিডিয়ামে থাকে তাহলে তার মাধ্যমে শুট ফর্ম করবে। আর রুট ফর্মের জন্য আমার প্রয়োজন কি? হায়ার অক্সিন। তো দেখেন আমরা এখানে প্লান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে কিন্তু সাইটোকাইনিন, অক্সিন, জিবেরেলিন এইগুলো ব্যবহার করছি। তাহলে সাইটোকাইনিনের কাজ হচ্ছে শুট ফরমেশন করা।
সাইটোকাইনের কাজ হচ্ছে শুট ফরমেশন করা, আর অক্সিনের কাজ হচ্ছে রুট ফরমেশন করা। এবং এখানে হচ্ছে সোমাটিক এমব্রায়ো ফরমেশন এখানে হচ্ছে হয়ে থাকে। তাহলে এই যে অর্গানোজেনেসিস, এখানে আমার রুট, শুট এবং হচ্ছে এমব্রায়ো এইগুলো হচ্ছে তৈরি হবে। তাহলে ক্যালাসের পরে আমার হবে হচ্ছে অর্গানোজেনেসিস। দেন হচ্ছে প্লান্টলেট রিজেনারেশন, কমপ্লিট প্লান্টস আর ফর্মড ইন ভিট্রো। তাহলে এখানে আমার কি পুরোপুরি একটা প্লান্ট তৈরি হইলো। এবার এই প্লান্টটাকে আমরা নিউট্রেন্ট মিডিয়াম থেকে সরায়ে আমরা অন্য একটা মিডিয়ামে সেখানে রাখতে হবে। এরপর হচ্ছে হার্ডেনিং অ্যান্ড অ্যাক্লিমাটাইজেশন, তার মানে যখন আমার প্লান্টটা আরেকটু বড় হবে তখন আমি এটাকে ইনভিট্রো পরিবেশ থেকে সরাই নিয়ে এটাকে আমরা সয়েলে অথবা গ্রিন হাউসে ট্রান্সফার করবো, দেন তারপর এটাকে ফিল্ডে ট্রান্সফার করবো। তাহলে এই যে পয়েন্টগুলো আছে এটা হচ্ছে আমাদের প্লান্ট টিস্যু কালচার কিভাবে করা হয় সেখানে, এবং প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে। এবার হচ্ছে টাইপস অফ টিস্যু কালচার। এখন দেখেন যে টিস্যু কালচার যে আমি করবো, এখন এই টিস্যু কালচারটা বিভিন্ন ভাবে করা হয়ে থাকে, মানে বিভিন্ন অংশ থেকে আমার এর পার্টগুলো নেওয়া হয়, বিভিন্ন পার্ট নিয়ে এই টিস্যু কালচারটা করা হয়ে থাকে। সেই টিস্যু কালচার কি দেখেন, একটা হচ্ছে ক্যালাস কালচার, যেটা আমরা মাত্র পড়লাম, এটা হচ্ছে ক্যালাস কালচার। দেন আছে সেল সাসপেনশন কালচার, তার মানে একটা সেল নিয়ে, সেল গ্রোন ইন লিকুইড মিডিয়াম, ইউজফুল ফর সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাকশন। সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাকশন হচ্ছে যে একটা উদ্ভিদের জন্য আমার মানে গাছের বৃদ্ধির জন্য সরাসরি যে জিনিসগুলো প্রয়োজন পড়ে না সেগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট। এই সেকেন্ডারি মেটাবোলাইটের মধ্যে আছে অ্যালকিনয়েডস, টার্পিনয়েডস, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট। এবার হচ্ছে অর্গান কালচার। অর্গান কালচার হচ্ছে স্পেসিফিক অর্গান, যেমন রুট, শুট, এমব্রায়ো, এইগুলো থেকে যদি আমি এই টিস্যু কালচারটা করে থাকি তখন তাকে বলা হচ্ছে অর্গান কালচার। দেন হচ্ছে অ্যান্থার বা মাইক্রোস্পোর কালচার। দেখেন যে অ্যান্থার বা মাইক্রোস্পোর কালচারটা কখন বলা হয়েছিল, যে হ্যাপ্লয়েড প্লান্টের ক্ষেত্রে আমরা অ্যান্থার বা মাইক্রোস্পোর কালচার এটা করব। এমব্রায়ো কালচার, এমব্রায়ো কালচার হচ্ছে ইমম্যাচিউর এমব্রায়ো কালচার ফর দা হাইব্রিড রেস্কিউ। হাইব্রিড রেস্কিউর ক্ষেত্রে আমরা এমব্রায়ো কালচারটা করব। দেন হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার। প্রোটোপ্লাস্ট কালচার হচ্ছে এটা হচ্ছে যে সোমাটিক হাইব্রিডাইজেশন বলেছিলাম না, যে আলু আর টমেটো একসাথে মেশায় যেটা করা হয় সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার, বা এর একটা নাম হচ্ছে সোমাটিক হাইব্রিডাইজেশন। অ্যাট লাস্ট মেরিস্টেম কালচারটা খুবই গুরুত্বপূর্ণ। মেরিস্টেম হচ্ছে ভাইরাস ফ্রি প্লান্ট আমি যদি তৈরি করতে চাই তাহলে আমার যে কালচারটা করা প্রয়োজন সেটা হচ্ছে মেরিস্টেম কালচার। তাহলে এখানে আপনি মূলত মনে রাখবেন যে ক্যালাস কালচারটা কোন ক্ষেত্রে করা হয়, সেল সাসপেনশন কালচার কখন করা হয়, মেরিস্টেম কালচার কখন করা হয়, এই নামগুলো মনে রাখবেন এবং কখন করা হয় সেই জিনিসটা হচ্ছে মনে রাখতে হবে। প্লান্ট টিস্যু কালচারের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। এর সুবিধাগুলো দেখেন যে র্যাপিড মাল্টিপ্লিকেশন, আপনি হচ্ছে খুব সহজেই একটা সেল থেকে আপনি অনেকগুলো প্লান্ট তৈরি করতে পারছেন। ডিজিজ ফ্রি প্লান্ট তৈরি করা যাচ্ছে, ইয়ার রাউন্ড প্রোডাকশন করা যাচ্ছে। কনজারভেশন অফ রেয়ার স্পেসিস, যে স্পেসিস গুলো খুবই রেয়ার সেগুলোকে আপনি কনজার্ভ করে রাখতে পারছেন। বিশেষ করে আমরা যে প্লান্ট জেনেটিক রিসোর্সের এইখানে আমরা এই কনজারভেশন রেয়ার স্পেসিস একটা পড়েছিলাম। জেনেটিক ইমপ্রুভমেন্ট, আপনি প্লান্ট টিস্যু কালচারের মাধ্যমে এর জেনেটিক ইমপ্রুভ করতে পারছেন। যে প্লান্টটা দেখা যাচ্ছে কি যে এর মানে গ্রোথ বা এর প্রোডাকশন হচ্ছে কম, তো সেখান থেকে একটা সেল নিয়ে পরবর্তীতে যে প্লান্ট আপনি তৈরি করছেন তার গ্রোথ এবং প্রোডাকশনটা কিন্তু বাড়ানো যায় জেনেটিক ইমপ্রুভমেন্টের মাধ্যমে। দেন হচ্ছে প্রোডাকশন সেকেন্ডারি মেটাবলিজম, একটু আগে বললাম। দেন হচ্ছে স্পেস এফিসিয়েন্সি, মানে আপনি যদি নর্মালি কোনো প্লান্টের চারা তৈরি করতে চান তাহলে আপনার অনেক জায়গার প্রয়োজন হবে, কিন্তু প্লান্ট টিস্যু কালচারের মাধ্যমে অল্প জায়গায় আপনি অনেক চারা তৈরি করতে পারবেন, এবং রেয়ার যে স্পেসিস গুলো আছে এই স্পেসিস তারা আপনি তৈরি করতে পারবেন। এছাড়া এটা হচ্ছে হেল্পস ইন প্লান্ট ব্রিডিং প্রোগ্রাম, প্লান্ট ব্রিডিং প্রোগ্রামের ক্ষেত্রে এটা হচ্ছে প্রয়োজন। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে হাই কস্ট, এটা হচ্ছে খুবই কস্টলি, এবং হচ্ছে কন্টামিনেশন রিস্ক থাকে, কারণ প্লান্ট টিস্যু কালচারে এখানে হচ্ছে আপনার খুবই কন্ট্রোলড কন্ডিশনে সবকিছু করা হয়, এখানে হচ্ছে কন্টামিনেশন রিস্কটা অনেক বেশি থাকে। টেকনিক্যাল স্কিল প্রয়োজন, এবং সোমা ক্লোনাল ভেরিয়েশনটা হচ্ছে দেখেন আনওয়ান্টেড জেনেটিক ভেরিয়েশন ইন দা ক্লোনড প্লান্টস। তার মানে আমি হচ্ছে যে প্লান্টার টিস্যু কালচার করছি, আমি যে বৈশিষ্ট্যটা চাচ্ছি না বা যেটা চাচ্ছি না সেটা অনেক সময় ওর ভিতরে চলে আসতে পারে। এ কারণে এটা তো যখন আমি একটা সেল বা টিস্যু নিচ্ছি তখন তো বোঝার উপায় থাকে না, ওইখান থেকে যখন প্লান্টটা গ্রো করে তখনই বোঝা যায়। তো দেখা যাচ্ছে কি যে অনেক সময় যে আনওয়ান্টেড জেনেটিক ভেরিয়েশনটা এর ভিতরে চলে আসতে পারে। দেন হচ্ছে লিমিটেড টু সার্টেন প্লান্টস, এটা সব প্লান্টের ক্ষেত্রে করা যায় না, কিছু হাতে গোনা প্লান্টের ক্ষেত্রেই আমার এই টিস্যু কালচার প্রযুক্তিটা করা সম্ভব, এবং এটা হচ্ছে একটা টাইম কনজিউমিং ব্যাপার, এটা হচ্ছে এর একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এই মূল পয়েন্টগুলো আপনারা একটু পড়বেন, যেহেতু আমাদের এমসিকিউ আসবে সেহেতু এমসিকিউ এর জন্য আমার তো বিস্তারিতের মধ্যে আর দরকার নাই, মূল পয়েন্টগুলো মনে রাখলেই হচ্ছে। তো এখানে আপনাদের প্র্যাকটিসের জন্য দুইটা প্রশ্ন দেওয়া হচ্ছে, দা হরমোন কম্বিনেশন অফ হাই অক্সিন অ্যান্ড লো সাইটোকাইনিন, মানে হাই অক্সিন এবং লো সাইটোকাইনিন দিলে কি হয় বলেন তো, যে হাই অক্সিন দিলে আমার কি হয়েছিল, রুট না শুট, আপনারা চেষ্টা করেন। দেখেন এটা হচ্ছে রুট ফরমেশন, তাহলে হাই অক্সিন হচ্ছে রুট ফরমেশন,
আর হাই সাইটোকাইনিন দিলে হচ্ছে শুট ফরমেশন। পরের কোশ্চেনটা আছে হুইচ টেকনিক ইজ কমনলি ইউজড ফর ভাইরাস এলিমিনেশন অফ প্লান্টস, মানে ভাইরাস ফ্রি প্লান্ট তৈরির জন্য আমার কোন কালচারটা প্রয়োজন। দেখেন একটু আগে আমি পড়াইছিলাম, সেটা ছিল কি মেরিস্টেম কালচার। ভাইরাস ফ্রি প্লান্ট তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে মেরিস্টেম কালচার। তাহলে এটা ছিল আমাদের প্লান্ট টিস্যু কালচার। তারপরে পরে যেটা আছে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা হচ্ছে যে আমার কোনো একটা বৈশিষ্ট্য, কোনো একটা অর্গানিজম বা কোনো একটা প্লান্টের একটা ডিজায়ার্ড একটা বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যটা আমার যে জিনটাতে আছে, মানে ডিএনএ এর যে জিনে আছে, সেই জিনটা আমি সংগ্রহ করব। সংগ্রহ করে আমি ওইটাকে আমার অন্য যে প্লান্টটা আছে সেই প্লান্টের শরীরে ওইটাকে হচ্ছে আমি স্থাপন করব। এই স্থাপন করার মাধ্যমে ওই প্লান্টটাকে আমি ওই বৈশিষ্ট্যটা তার ভিতরে দিয়ে দিলাম। এটার নামই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আমরা একটু থিওরিটা এখানে পড়ি, তারপরে আমি আপনাদেরকে আরো একটু সুন্দর করে বুঝাই বলছি। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এটা একটা প্রসেস যেটা কি করে চেঞ্জিং দা জিন অফ প্লান্ট। তার মানে একটা প্লান্টের যে জিন, এই জিনটাকে চেঞ্জ করা হয়, যার মাধ্যমে তার নামই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মনে রাখবেন, চেঞ্জিং দা জিনস অফ প্লান্ট, অ্যানিমালস অর মাইক্রো অর্গানিজম। তাহলে এই চেঞ্জটা কেন হবে? টু গিভ দেম ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক। তাদেরকে একটা ডিজায়ারেবল ক্যারেক্টার দেওয়ার জন্য আমি হচ্ছে তাদের যে জিনটাকে চেঞ্জ করি, সেটার নামই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমি যে অর্গানিজম গুলো তৈরি করি বা যে প্লান্ট গুলো তৈরি করি, তাদেরকে বলা হয় হচ্ছে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অথবা এদেরকে বলা হয় ট্রান্সজেনিক অর্গানিজম। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমি যে অর্গানিজম গুলো তৈরি করছি তার নাম হচ্ছে জিএমও। তাহলে আমরা একটু দেখি, অ্যান অর্গানিজম হুজ জেনেটিক মেটেরিয়াল হ্যাজ বিন আর্টিফিশিয়ালি অল্টার্ড, মানে যে মানে যে অর্গানিজমটার তার হচ্ছে যে জেনেটিক যে ম্যাটেরিয়ালটা সেটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে, তাকেই বলা হচ্ছে জিএমও। তাহলে দেখেন যে জেনেটিক ম্যাটেরিয়াল হ্যাজ বিন আর্টিফিশিয়ালি অল্টার্ড ইউজিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনিক টু গিভ ইট দ্য নিউ ট্রেট, মানে নতুন একটা বৈশিষ্ট্য দেওয়ার জন্য, সাচ অ্যাজ বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, পেস্ট রেজিস্ট্যান্স, হায়ার ইল্ড, আর হচ্ছে ফাস্টার গ্রোথ ইত্যাদি। এখন এখানে একটা উদাহরণ দিয়েছে যে বিটি কটন। দেখেন বিটি কটন, এই বিটি কটনে হচ্ছে আমার বিভিন্ন ধরনের ইনসেক্ট এখানে আক্রমণ করে। তো বিটি কটনের ভিতরে যদি আমি হচ্ছে এখানে ওই ইনসেক্টের বিরুদ্ধে কাজ করবে এরকম কোনো একটা বৈশিষ্ট্য এখানে দিতে পারি, তখন সেটাকে বলা হবে হচ্ছে কি জিএমও ক্রপস বা জিএমও অর্গানিজম। ঠিক একই রকম আছে দেখেন গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস মানে আমাদের নর্মাল যে রাইস আছে, সে রাইসের মধ্যে নতুন একটা বৈশিষ্ট্য ভিটামিন এ, এই বৈশিষ্ট্য যদি আমি ঢোকা দিতে পারি তখন সেটাকে বলা হচ্ছে জিএমও। বিটি কটন এবং গোল্ডেন রাইস এগুলো হচ্ছে একটা জিএমও ক্রপস। দেন হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে আমার একটা ডিএনএর যে একটা অংশ, মানে একটা ডিএনএ এর ভিতরে যখন আমি আমার ডিজিয়ারেবল যে বৈশিষ্ট্যটা আছে সেটা যখন ইনসার্ট করতেছে তখন তাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। দেখেন ডিএনএ দ্যাট ইজ ফর্ম বাই কম্বাইনিং জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে একটা ডিএনএ আমি তৈরি করছি যার ভিতরে আমার জেনেটিক ম্যাটেরিয়ালটা ওর ভিতরে কম্বাইন করা হচ্ছে। তাহলে দেখেন ডিএনএ দ্যাট ইজ ফর্ম বাই কম্বাইনিং জেনেটিক ম্যাটেরিয়াল ফ্রম two or more different source using laboratory technique to produce new genetic combination। তো নিউ জেনেটিক কম্বিনেশনের জন্য আমি অন্য জায়গা থেকে একটা ডিএনএ এর একটা অংশ কেটে নিয়ে যখন একটা অন্য একটা ডিএনএ এর সাথে আমি একটা জোড়া লাগাচ্ছি, তখন সেই ডিএনএটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এটা মূলত করা হয় কিছু ব্যাকটেরিয়া বা কিছু হচ্ছে ইস্ট, এদের বডিতে মূলত এই রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করা হয়ে থাকে। তাহলে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিএমও এবং রিকম্বিনেন্ট ডিএনএ, এই তিনটা বিষয় আমি একটু হচ্ছে এখানে দেখাচ্ছি। দেখেন একটা ছবি আমি এখানে দেখাই। প্রথমে দেখেন এই হচ্ছে আমার একটা হচ্ছে ফরেন ডিএনএ, মানে আমি যে বৈশিষ্ট্যটা হচ্ছে চাচ্ছি সেই বৈশিষ্ট্য, মানে আমার যে ডিজিআর যে বৈশিষ্ট্য, হ্যাঁ ডিজিআর যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা আমার এইখানে আছে, এই জিনের মধ্যে আছে। সেই অংশটা আমি হচ্ছে যে কেটে নিলাম। এই হচ্ছে আমার সেই ডিজিআর বৈশিষ্ট্য। আর এই যে প্লাজমিড, দেখেন এটাকে বলা হচ্ছে কি প্লাজমিড। প্লাজমিড মানে হচ্ছে একটা গোলাকার ডিএনএ। আমরা পড়ছি এরপরে প্লাজমিডটা কি। এই প্লাজমিডটা হচ্ছে একটা গোলাকার ডিএনএ। এই গোলাকার ডিএনএ এরও ঠিক একইভাবে একটা অংশ আমি এখান থেকে কেটে ফেলে দিব। তাহলে এই যে নীল কালার দেওয়া এই অংশটা আমি কেটে এখান থেকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমার যে ডিজিয়ারেবল যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটা আমি এখানে হচ্ছে জোড়া লাগাই দিলাম। তাহলে দেখেন এই হচ্ছে প্লাজমিড। প্লাজমিডের মধ্যে আমার এই ডিজিয়ারেবল বৈশিষ্ট্য যে অংশটুকু ছিল, যে জিনটা ছিল, সেই জিনটা আমি এখানে হচ্ছে যুক্ত করে দিলাম। তাহলে এই যে ডিএনএটা তৈরি হলো এর নাম হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ। তো রিকম্বিনেন্ট ডিএনএটা হচ্ছে যার ভিতরে আমার যে ডিজিয়ারেবল যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্যটা আমি যে ডিএনএ এর ভিতরে ইনসার্ট করতে পারবো সেই ডিএনএটাকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ।
আর এই রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে, এই রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে যে অর্গানিজমগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় হচ্ছে জিএমও। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে যে অর্গানিজম তৈরি তার নাম হচ্ছে জিএমও। আর এই রিকম্বিনেন্ট ডিএনএ বা জিএমও তৈরির যে প্রসেস, এটা তৈরির যে প্রসেস তাকে বলা হচ্ছে জেনেটিক, ইঞ্জিনিয়ারিং, বোঝা গেল? তাহলে আমার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে ডিএনএ এর মধ্যে আমার যে ডিজায়ারেবল যে ট্রেট থাকবে সেটার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আর এই রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে যে অর্গানিজম তৈরি করবে তার নাম হচ্ছে জিএমও। আর এই টোটাল প্রসেসটা যার মাধ্যমে করা হয় তার নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা এখন একটু দেখি যে প্লাজমিড জিনিসটা কি। প্লাজমিডটা হচ্ছে একটা স্মল সার্কুলার ডাবল স্ট্র্যান্ড ডিএনএ মলিকুল ফাউন্ড মেইনলি ইন ব্যাকটেরিয়া। মূলত হচ্ছে এটা ব্যাকটেরিয়ার বডিতেই দেখা যায়। এটা হচ্ছে স্মল এবং সার্কুলার মানে গোলাকার একটা হচ্ছে ডিএনএ, তার নামই হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিড বিভিন্ন রকম হয়ে থাকে, একটা হচ্ছে এফ প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড এবং টিআই প্লাজমিড। এখন হচ্ছে যে এক একটা প্লাজমিড যে বিভিন্ন ধরনের, এই প্লাজমিডের হচ্ছে বিভিন্ন রকমের কাজ আছে। যেমন দেখেন যেটা এফ প্লাজমিড, এটা হেল্পস ইন কনজুগেশন মানে কোনো কিছু জোড়া দেওয়ার জন্য, জিন ট্রান্সফার বিটুইন দা ব্যাকটেরিয়া, এর ক্ষেত্রে আমরা এফ প্লাজমিড ব্যবহার করা হয়। আর প্লাজমিড কখন ব্যবহার করা হয়? প্রোভাইড রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক। তাহলে যখন আমরা কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করতে চাই তখন হচ্ছে আর প্লাজমিড ব্যবহার করব। কোল প্লাজমিড কখন ব্যবহার করব? যখন প্রোডিউস ব্যাকটেরিওসিন মানে টক্সিক প্রোটিন দ্যাট কিল আদার ব্যাকটেরিয়া। তাহলে আমরা যখন কোনো টক্সিন কোনো প্রোটিন ব্যবহার করব অন্য ব্যাকটেরিয়াকে কিল করার জন্য, তখন সেখানে লাগবে কোনটা? কোল প্লাজমিড। দেন হচ্ছে টিআই প্লাজমিড। টিআই প্লাজমিডটা দেখেন থাকে হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফেসেন্স। এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াতে থাকে হচ্ছে টিআই প্লাজমিড। এটা কি করে? কজেস টিউমার এন্ড ইউজ টু প্লান্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্লান্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমার টিআই প্লাজমিডটা হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। এর ইম্পর্টেন্স কি? প্লাজমিডটা কি কাজে লাগে দেখেন হচ্ছে ক্লোনিং ভেক্টর, একটা ভেক্টর হিসেবে কাজ করে। ভেক্টর মানে হচ্ছে আমার বাহক হিসেবে কাজ করে। হেল্পস ইন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এবং এসেনশিয়াল টুল ফর বায়োটেকনোলজি ফর ট্রান্সফারিং জিন ইনটু প্লান্টস, অ্যানিমালস এন্ড মাইক্রোবস। তখন আমরা হচ্ছে কি যে এই যে ডিজায়ারেবল যে জিনটা আছে, এই জিনটা হচ্ছে প্লান্ট অ্যানিমালসে বহন করার জন্য আমার এই প্লাজমিডটা ব্যবহার করা হয়ে থাকে। দেন হচ্ছে স্টেপ অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এইখানেও আমার যে স্টেপগুলো এই ধারাবাহিকভাবে সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে পড়তে হবে। তাহলে প্রথম দেখেন, সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এই সিলেকশন অফ জিন অফ এ ইন্টারেস্ট। তাহলে প্রথম দেখেন আমি একটু বলি যে প্রথম কাজ হচ্ছে আমি একটা জিন, যে আমার যে ডিজায়ারেবল যে জিন আছে সেই জিনটা হচ্ছে সংগ্রহ করব। সংগ্রহ করে এই জিনের যে অংশ সেখান থেকে আমি কি তৈরি করব? রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করব। এই রিকম্বিনেন্ট ডিএনএটা আমি হচ্ছে যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার বডিতে প্রবেশ করাবো। এরপরে যখন এই রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হয়ে যাবে এবং এই ব্যাকটেরিয়ার বডি যখন এটা মানে ওর বডিতে দিলে ওটা হচ্ছে বেঁচে থাকবে, তখন আমি ওই রিকম্বিনেন্ট ডিএনএটা এখান থেকে বের করে আমি প্লান্ট বা অ্যানিমালের শরীরে ওইটা হচ্ছে তখন ইনসার্ট করব। তাহলে আমরা একটু ধারাবাহিকভাবে দেখি। দেখেন সিলেকশন অফ জিন, আইডেন্টিফাই দ্য স্পেসিফিক জিন রেসপন্সিবল ফর দ্য ডিজায়ারেবল ট্রেট। তাহলে আমি সেই জিনটা সিলেক্ট করবো যেখানে আমার যে ডিজায়ার যে বৈশিষ্ট্য সেটা আছে। সেই জিনটা আমি নিতে পারি কোন জায়গা থেকে? প্লান্ট, অ্যানিমাল অথবা হচ্ছে মাইক্রোব, যে কোনো জায়গা থেকে আমি এটা নিতে পারি। এরপর হচ্ছে আইসোলেশন অফ জিন। তাহলে আমি হচ্ছে প্রথমে চিন্তা করলাম যে আমি এই প্লান্ট থেকে এই অংশ জিনটা আমি কেটে নিব। তাহলে সেইটা নেওয়ার জন্য আমার কি করতে হবে? আইসোলেশন অফ জিন। আইসোলেশন অফ জিন করা কিভাবে? সিলেক্টেড জিন ইজ কেয়ারফুলি কাট অর এক্সট্রাক্টেড ফ্রম দ্য ডোনার ডিএনএ ইউজিং দ্য রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে হচ্ছে আমার এটাকে হচ্ছে কি কাটা হয়। ওই আমার যে নির্দিষ্ট যে জিনের যে অংশটা আমি চাচ্ছি সেটা হচ্ছে কাটা হয়। এই রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় হচ্ছে বায়োলজিক্যাল নাইফ, মানে জৈব ছুরি বলা হয় হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমটাকে। দেন হচ্ছে দিস এনজাইম কাট ডিএনএ এট এ স্পেসিফিক সিকোয়েন্স প্রোডিউসিং দ্য ফ্র্যাগমেন্টস দ্যাট ক্যান বি ইজিলি ম্যানিপুলেটেড। রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে আমি সেই ডিএনএর আমার যে অংশটুকু দরকার সেই অংশটুকু হচ্ছে কেটে নিব। দেন কি করব? দেন ইনসার্ট ইনটু এ ভেক্টর। ভেক্টর বলতে আমি বুঝাইলাম হচ্ছে বাহক। তাহলে বাহক কারা? বাহক কিন্তু এই যে ব্যাকটেরিয়া, বাহক হচ্ছে ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়ার মধ্যে আমার কি থাকে? থাকে হচ্ছে প্লাজমিড। তাহলে আমি এই যে অংশটা হচ্ছে এখান থেকে কেটে নিয়ে আসলাম, সেই অংশটা এই যে প্লাজমিড, এই প্লাজমিডের মধ্যে হচ্ছে আমি সেটা ইনসার্ট করব। তাহলে দেখি, এ ভেক্টর ইজ এ ক্যারিয়ার অফ ডিএনএ ইউজ টু ট্রান্সফার দ্য জিন ইনটু এ হোস্ট। তাহলে এই ক্যারিয়ারটা মানে এই ভেক্টরটাকে কি জন্য ব্যবহার করা হয়? হোস্টের মধ্যে এই জিনটা হচ্ছে ট্রান্সফার করার জন্য। দ্য আইসোলেটেড জিন ইজ ইনসার্টেড ইনটু দ্য ভেক্টর ইউজিং ডিএনএ লাইগেজ। তাহলে এই দেখেন লাইগেজ এনজাইমের মাধ্যমে আমার যে
ডিজিয়ারেবল যে অংশটুকু ছিল সেই অংশটুকু ভেক্টরের যে প্লাজমিড, ওই প্লাজমিডের সাথে লাইগেজ এনজাইমের মাধ্যমে জোড়া লাগানো হয়। তাহলে লাইগেজ এনজাইমটার কাজ কি? আমার ডিজিয়ারেবল অংশটা প্লাজমিড যে ডিএনএ আছে তার সাথে জোড়া লাগাতে ব্যবহার করা হয়েছে লাইগেজ এনজাইম। আর আমার ওই ডিজিয়ারেবল অংশটা কেটে নেওয়ার জন্য দরকার হয়েছে রেস্ট্রিকশন এনজাইম। তাহলে দুইটা এনজাইম, রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে ডিজিয়ারেবল অংশটা হচ্ছে কেটে আনা, আর লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে জোড়া লাগানো। দেন হচ্ছে ইন্ট্রোডাকশন ইনটু দা হোস্ট অর্গানিজম। তাহলে আমি হচ্ছে প্লাজমিডের মধ্যে এই অংশটা জোড়া লাগালাম, লাগানোর পরে এবার এটা হচ্ছে হোস্ট অর্গানিজমে ট্রান্সফার করব। তাহলে দেখেন রিকম্বিনেন্ট ডিএনএ ইজ ইন্ট্রোডিউসড ইনটু এ হোস্ট অর্গানিজম। হোস্ট অর্গানিজমে এটা ট্রান্সফার করা হয়। সেই হোস্ট অর্গানিজম কারা? ব্যাকটেরিয়া, ইস্ট, প্লান্ট অথবা হচ্ছে এনিম্যাল সেল। তাহলে আমি যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম, রিকম্বিনেন্ট ডিএনএ মনে আছে এই যে একটা গোলাকার প্লাজমিড, এর মধ্যে আমাদের ডিজিয়ারেবল অংশটা আমি যখন এখানে ইনসার্ট করে দিব তখন সেটাকে বলা হবে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএটা এবার পরবর্তীতে আমার যে হোস্ট অর্গানিজম আছে সেই হোস্ট অর্গানিজমের মধ্যে আমার এটাকে হচ্ছে প্রবেশ করাতে হবে। সেই হোস্ট অর্গানিজম কারা? ব্যাকটেরিয়া হতে পারে, ইস্ট হতে পারে, প্লান্ট অথবা এনিম্যাল সেল হতে পারে। এখন এই যে আমি হোস্ট অর্গানিজমের মধ্যে এটাকে যে ইনসার্ট করাবো, এই ইনসার্ট করানোর কতগুলো মেথড আছে। প্রথমে একটা আছে দেখেন ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন হচ্ছে ব্যাকটেরিয়া টেক আপ ডিএনএ ফ্রম দ্য এনভায়রনমেন্ট। তাহলে ব্যাকটেরিয়াটা এই পরিবেশ থেকে সরাসরি ডিএনএ যখন গ্রহণ করে তখন সেটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। জিন গান অথবা অ্যাগ্রোব্যাকটেরিয়া মেডিয়েটেড ট্রান্সফার। তাহলে দেখেন এই যে জিন গানের মাধ্যমে আমার যে মনোকট যে প্লান্টগুলো আছে একটু খেয়াল করবেন, জিন গানের মাধ্যমে মনোকট মানে একবীজপত্রী যে প্লান্টগুলো আছে যেমন ধান, গম, ভুট্টা, এইগুলোর ক্ষেত্রে আমি এই জিন গানের মাধ্যমে আমার এই রিকম্বিনেন্ট ডিএনএটা ওদের সেলে প্রবেশ করাবো। আর অ্যাগ্রোব্যাকটেরিয়া মেডিয়েটেড ট্রান্সফার, আর এই অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে ডাইকট যে প্লান্টগুলো আছে এই ডাইকট প্লান্টের বডিতে আমি যখন প্রবেশ করবো সেটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে। তাহলে জিন গানের মাধ্যমে মনোকট প্লান্টে আর অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে ডাইকট প্লান্টে আমরা রিকম্বিনেন্ট ডিএনএটা ইনসার্ট করতে পারি। দেন আছে মাইক্রো ইনজেকশন অর ইলেকট্রোপোরেশন। এটা হচ্ছে মূলত এনিম্যাল সেলে যখন আমি এটাকে ইনসার্ট করাবো তখন আমরা হচ্ছে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে, মানে এই রিকম্বিনেন্ট যে ডিএনএটা আছে এটা আমরা এনিম্যাল সেলে ইনজেকশনের মাধ্যমে এটাকে হচ্ছে ট্রান্সফার করব। এরপরে এই লাইনটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই যে রিকম্বিনেন্ট যে ডিএনএটা এটা যে আমরা ট্রান্সফার করছি এটা কিন্তু ইজিলি হয় না। দেখেন আন্ডার নর্মাল কন্ডিশন ব্যাকটেরিয়া ক্যান নট টেক আপ দ্য ফরেন প্লাজমিড। এই ফরেন প্লাজমিডের নামই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এই ফরেন প্লাজমিডটা কিন্তু সে একেবারে ইজিলি কিন্তু গ্রহণ করে না। এটা গ্রহণ করার জন্য কি করতে হয়? ক্যালসিয়াম ট্রিটমেন্ট করতে হয় হিট শকের মাধ্যমে। তাহলে হিট শকের মাধ্যমে যখন আপনি ক্যালসিয়াম ট্রিটমেন্টটা করবেন তখনই হচ্ছে ব্যাকটেরিয়া এই রিকম্বিনেন্ট ডিএনএটা সে গ্রহণ করতে সক্ষম হবে। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএটা গ্রহণ করার জন্য আমার প্রয়োজন হচ্ছে ক্যালসিয়াম ট্রিটমেন্ট। ক্যালসিয়াম ট্রিটমেন্টটা করা হয় হিট শকের মাধ্যমে, ক্যালসিয়াম ট্রিটমেন্টটা করা হয়। এই ক্যালসিয়াম ট্রিটমেন্ট করলে তখন এই ব্যাকটেরিয়াগুলো এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে গ্রহণ করতে পারে। ওয়ান্স এ ব্যাকটেরিয়াম অ্যাকোয়ার্স এ প্লাজমিড ইট ইজ কল্ড দ্য ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। যখন হচ্ছে এই প্লাজমিডটা ব্যাকটেরিয়ার বডিতে হচ্ছে চলে আসে তখন তাকে বলা হয় হচ্ছে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া, কারণ সে ওই যে রিকম্বিনেন্ট ডিএনএটা ওইটা হচ্ছে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। দেন সিলেকশন অফ ট্রান্সফর্ম সেল। এরপরের কাজ হচ্ছে যে ট্রান্সফর্ম সেল, মানে আমি যে ব্যাকটেরিয়ার বডিতে আমি যে রিকম্বিনেন্ট ডিএনএটা ইনসার্ট করলাম, করার পর এখান থেকে অনেকগুলো কপি তৈরি করলাম। এরপর এই কপিটা হচ্ছে আমার যে অন্য যে সেল সেখানে হচ্ছে ট্রান্সফার করতে হবে। দেখেন অনলি এ ফিউ সেল সাকসেসফুলি ইনকর্পোরেট দ্য রিকম্বিনেন্ট ডিএনএ, মানে খুব কম পরিমাণ সেলে হচ্ছে ইনকর্পোরেট করে এই রিকম্বিনেন্ট ডিএনএ এর জন্য সায়েন্টিস্ট ইউজ সিলেক্টেবল মার্কার। তখন হচ্ছে কিছু সিলেক্টেবল মার্কার ব্যবহার করে তো আইডেন্টিফাই দিস ট্রান্সফর্ম সেল। তার মানে আমি এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করলাম, তৈরি করার পর এটা আমি যখন অন্য প্লান্টে বা এনিমালে বা কোনো একটা অর্গানিজমে যখন আমি এটা ট্রান্সফার করবো, ট্রান্সফার করার পরে আসলে ওইটা কাজ করছে কিনা বা আমার যে ডিজায়ারেবল বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটা ওইখানে ঠিকঠাক আছে কিনা এটা জানার জন্য আমরা একটা সিলেক্টেবল মার্কার ব্যবহার করাই। মার্কার মানে ওইটাকে হচ্ছে আইডেন্টিফাই করে রাখি যে আমি এই বৈশিষ্ট্যটা এখানে ইনসার্ট করেছিলাম, এই বৈশিষ্ট্যটা ঠিকঠাক আছে এটা বোঝার জন্য এই সিলেক্টেবল মার্কারটা ব্যবহার করা হয়। দেন হচ্ছে এক্সপ্রেশন অফ জিন। দ্য হোস্ট অর্গানিজম ইউজেস দ্য নিউ জিন টু প্রডিউস দ্য ডিজায়ার্ড প্রোটিন অর ট্রেট। দেখেন এই হোস্ট অর্গানিজম কি করে? ইউজ দ্য নিউ জিন, এই নিউ জিনটা হচ্ছে ব্যবহার করে প্রডিউস দ্য ডিজায়ারেবল ট্রেট। তাহলে এই হোস্ট অর্গানিজমটা আমি যে বৈশিষ্ট্য তার ভিতরে ইনসার্ট করেছিলাম এইটা সে হচ্ছে ব্যবহার করে নতুন বৈশিষ্ট্যটা তৈরি করে। যেমন এই যে ইকোলাই একটা ব্যাকটেরিয়া আছে যার মধ্যে থাকে হচ্ছে কি প্লাজমিড। এই ইকোলাই ব্যাকটেরিয়াটার
শরীরে আমার যে ইনসুলিন তৈরি করার যে জিনটা আছে সেই জিনটা ইকুলার ব্যাকটেরিয়ার শরীরে হচ্ছে ইনসার্ট করা হলো, মানে প্লাজমিডে। তাহলে ওই ব্যাকটেরিয়া ওই একটা প্লাজমিড থেকে অসংখ্য প্লাজমিড তৈরি করলো। তাহলে প্রত্যেকটা প্লাজমিডের মধ্যে আমার কি ছিল, এই ইনসুলিন তৈরি করা যে জিনটা, সেই জিনটা কিন্তু ওই প্রত্যেকটা প্লাজমিডের মধ্যে আমার এখানে হচ্ছে ছিল। তাহলে আমার ওই একটা প্লাজমিড থেকে যখন অসংখ্য প্লাজমিড তৈরি হলো, প্রত্যেকটা প্লাজমিডের মধ্যে ইনসুলিন তৈরিকারী জিনটা আছে, তাহলে ওই প্লাজমিডগুলো থেকে আমি পরবর্তীতে ইনসুলিনটা কিন্তু সংগ্রহ করতে পারি। তাহলে এইটাই হচ্ছে এক্সপ্রেশন অফ জিন। তার মানে আমি হচ্ছে এই প্লাজমিড মানে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করলাম, তৈরি করার পরে যখন আমি এটা হোস্টের শরীরে ইনসার্ট করলাম, তখন সে হচ্ছে সঠিকভাবে তার কাজটা যদি করতে পারে, সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ জিন। মানে আমি যে বৈশিষ্ট্যটা দিয়েছিলাম সেই বৈশিষ্ট্যটা যদি সে প্রকাশ করতে পারে, সেটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন অফ জিন। দেন ক্লোনিং অ্যান্ড মাল্টিপ্লিকেশন। তার মানে দেখেন, দ্য সাকসেসফুল মডিফাইড সেলস আর ক্লোন টু প্রডিউস মেনি কপিস। তাহলে আমার এই ধরনের কি ছিল, একটা ব্যাকটেরিয়া ছিল, এর শরীরে আমি এই প্লাজমিডটা দিয়ে দিয়েছি, মানে রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে এই রিকম্বিনেন্ট ডিএনএটা মনে করেন আমি বডিতে দেওয়ার পরে এটা সঠিকভাবে পারফর্ম করছে। তাহলে আমিও তখন কি করব, এই যে একটা প্লাজমিড, এর মধ্যে আমার সেই ডিজায়ারেবল বৈশিষ্ট্যটা আছে, তাহলে এই একটা প্লাজমিডটাকে ওইটাকে হচ্ছে ক্লোনিং বা মাল্টিপ্লিকেশন করে আমি অসংখ্য অসংখ্য এই প্লাজমিড তৈরি করব। তাহলে অসংখ্য প্লাজমিডের মধ্যে আমার এই ডিজায়ারেবল বৈশিষ্ট্যটা কিন্তু থাকবে। দিস এনশিওর লার্জ স্কেল প্রোডাকশন অফ দ্য ডিজায়ার প্রোডাক্ট। এক্সাম্পল হচ্ছে দেখেন, মাস প্রোডাকশন অফ ইনসুলিন। তাহলে আমি এই যে ইনসুলিনের একটা জিন প্রথমে ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিডে দিয়েছিলাম, সেই একটা প্লাজমিড থেকে অসংখ্য প্লাজমিড তৈরি হইলো, সকল প্লাজমিডের মধ্যে আমার ইনসুলিন তৈরিকারী জিন আছে। তাহলে ওইটাকে যখন আমি ক্লোন বা মাল্টিপ্লিকেশন করে লক্ষ লক্ষ কপি তৈরি করব, তাহলে প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমার ইনসুলিন তৈরিকারী জিনটা থাকবে। তাইলে ওইখান থেকে আমি পরবর্তীতে আমি ইনসুলিনটা তৈরি করতে পারবো। তাহলে দেখেন, এই যে বৈশিষ্ট্য মানে এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো আপনারা একটু সুন্দর করে পড়বেন। এবং এর আর ছবি আমি এখানে দিই নাই, কারণ এটা আমরা মানে মোটামুটি অনার্সে সবাই খুব ভালো করে পড়ছি এবং প্রসিডিউরগুলো আমরা জানি। যেহেতু আমাদের এমসিকিউ আসবে, এমসিকিউর জন্য আমাদের প্রত্যেকটা পয়েন্টের ভিতরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি একটু জেনে রাখবেন। তো আমি এখানে দিয়েছি যে কিছু রেস্ট্রিকশন এনজাইম। দেখেন, বিভিন্ন প্রকার রেস্ট্রিকশন এনজাইম আছে, অনেক রেস্ট্রিকশন এনজাইম আছে, হাজারেরও উপরে রেস্ট্রিকশন এনজাইম আছে। তো এক একটা রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে এক এক রকম। কেমন কাজ? যেমন দেখেন, আমি যে ডিএনএর মধ্যে বলছিলাম না যে এ টি সি জি, এরা বিভিন্ন সিকুয়েন্সে থাকে, এরকম বিভিন্ন সিকুয়েন্সে আমার কি এগুলো থাকে। তাহলে এই যে কোন সিকুয়েন্স থেকে মানে কোন সিকুয়েন্স, ধরেন আমি যে টিসিজি, তাহলে এইটুকু আমি ধরেন এখান থেকে কাটতে চাচ্ছি, এটা কাটার জন্য আমি কোন রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করব। অথবা মনে করেন আমি হচ্ছে জিসি এইটুকু কাটতে চাচ্ছি, তাহলে এইটুকের জন্য আমি কোন রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করব। তাহলে এইগুলো ব্যবহার মানে এইগুলোর জন্য আমার রেস্ট্রিকশন এনজাইমের সংখ্যা আছে অনেক। তো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ রেস্ট্রিকশন এনজাইম যেমন ইকো আরআই, হিন্ট ডিআই, ব্যাম এইচআই, এরকম কিছু রেস্ট্রিকশন এনজাইম আছে, সে নামগুলো এখানে দিয়েছে। জাস্ট আপনারা একবার একটু এটা দেখে নেবেন, মানে রিডিং করে নেবেন। হ্যাঁ, রিডিং একবার একটু দেখে নেবেন। তো এখানে একটু মনে রাখবেন যে কিছু এনজাইম আছে, মানে কিছু কোড আছে আর কি, যেগুলো হচ্ছে স্টপ কোড এবং হচ্ছে স্টার্ট কোড হিসেবে কাজ করে। তাহলে আমি এখানে একটু এখানে লিখে দিই যে স্টপ কোড। হ্যাঁ, কিছু কোড আছে যেগুলো হচ্ছে স্টপ কোড হিসেবে কাজ করে। সেগুলো দেখেন ইউএএ, যদি কোথাও ইউএএ থাকে তার মানে বুঝতে হবে যে ওইটা হচ্ছে স্টপ কোড হিসেবে কাজ করছে। ইউএজি, এটা হচ্ছে কি একটা স্টপ কোড। ইউজিএ, এইগুলো হচ্ছে স্টপ কোড হিসেবে কাজ করে। তার মানে আমার এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সের কোথাও যদি ইউএএ থাকে, পরপর ইউএএ থাকে, ধরেন এরকম ইউএএ থাকলো, তার মানে এইখানে যে আমার এই কোডটা এখান থেকে হচ্ছে থেমে যাবে, যে পরবর্তীতে নতুন করে আবার চালু হবে। তাহলে এটা হচ্ছে স্টপ কোড। ঠিক একই রকম ভাবে আছে হচ্ছে স্টার্ট কোড। হ্যাঁ, একই রকম ভাবে আছে হচ্ছে স্টার্ট কোড। এই স্টার্ট কোড হচ্ছে একটা এ ইউ জি, এটা মনে রাখবেন, এ ইউ জি, এটা হচ্ছে স্টার্ট কোড, আর এই তিনটা হচ্ছে স্টপ কোড। তাহলে আমরা এখানে একটা এমসিকিউ দিয়েছি যে প্লাজমিড আর ওয়াইডলি ইউজড ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিকজ দে, এই প্লাজমিডটা ব্যবহার করা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য। কেন? কারণ প্লাজমিডটা হচ্ছে আমার এর ভেক্টর হিসেবে কাজ করে। তাহলে দেখেন আমার অপশনটা কি ছিল, যে অ্যাক্ট অ্যাজ ভেক্টর ফর জিন ট্রান্সফার, এই জন্য হচ্ছে আমরা ওয়াইডলি প্লাজমিডটা হচ্ছে ব্যবহার করে থাকি। অ্যাপ্লিকেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তাহলে এটা আমার কোথায় কোথায় ব্যবহার করা, দেখেন মেডিকেলে, এগ্রিকালচারে এবং হচ্ছে রিসার্চ অ্যান্ড বায়োটেকনোলজি, এইসবগুলোতে আমার এই রিকম্বিনেন্ট ডিএনএটা ব্যবহার করা হয়ে থাকে, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা এখানে একটু দেখি যে এগ্রিকালচারে, যেটা এগ্রিকালচারে এটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ। আমার হচ্ছে পেস্ট রেজিস্ট্যান্ট হিসেবে যে বিটি কটন, বিটি কটনের মধ্যে আমার কি থাকে, ব্যাসিলাস থুরেনজিনেসিস। হ্যাঁ, ব্যাসিলাস থুরেনজিনেসিস, যে বিটি ব্রিনজাল, বিটি কটন, তার মানে এই যে বিটি ব্রিনজাল বা বিটি কটনের ভিতরে কিছু পেস্ট আছে যেগুলো ওইগুলোকে ক্ষতি করে। তো ওর ভিতরে অন্য আরেকটা ব্যাকটেরিয়াকে ইনসার্ট করানো হয়, তার নাম হচ্ছে ব্যাসিলাস থুরেনজিনেসিস। তো ওই ব্যাসিলাস থুরেনজিনেসিস যখন ওই
কটন বা ব্রিঞ্জালের মধ্যে থাকে তখন অন্যান্য পেস্ট এখানে আক্রমণ করতে পারে না। তাহলে আমার কি এটা হচ্ছে পেস্ট রেজিস্ট্যান্ট হিসেবে তখন কাজ করে। ঠিক একই রকম ভাবে দেখেন হার্বিসাইড রেজিস্ট্যান্ট হিসেবে আমার হচ্ছে গ্লাইফোফসফেট রেজিস্ট্যান্ট অফ সয়াবিন, এবং হচ্ছে ইমপ্রুভ নিউট্রিশনের ক্ষেত্রে গোল্ডেন রাইসটা হচ্ছে রিচ অফ ভিটামিন এ, এবং ডিজিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাপায়া রেজিস্ট্যান্স টু পাপায়া রিং স্পট ভাইরাস, বিভিন্ন ভাইরাসের ক্ষেত্রে আমার এই রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি মানে ইউজ করা হয়ে থাকে, এই প্রযুক্তিটা ইউজ করা হয়ে থাকে। রিসার্চ অ্যান্ড বায়োটেকনোলজির ক্ষেত্রে বিভিন্ন জিএমও অর্গানিজম তৈরি করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। দেন আসি হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা হচ্ছে জিএম। আমি তো বলছি যে জিএমওটাকে যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে আমি যে অর্গানিজমগুলো তৈরি করি তার নাম হচ্ছে জিএমও, মানে রিকম্বিনেন্ট ডিএনএ ব্যবহার করে যে অর্গানিজমকে তৈরি করা হয় তার নাম হচ্ছে জিএমও। জিএমও ইজ অ্যান অর্গানিজম যেটা কি হুজ জেনেটিক ম্যাটেরিয়াল হ্যাজ বিন আর্টিফিশিয়ালি অল্টার, মানে একটা অর্গানিজম যার জেনেটিক যে ম্যাটেরিয়ালটা আছে সেটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে কিসের মাধ্যমে, ইউজিং দ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনিক টু গিভ এ নিউ ট্রেট। এটাই হচ্ছে আমার জিএমও ক্রপ। তাহলে জিএমও ক্রপ গুলো কারা, ওই যে গোল্ডেন রাইস, তারপর হচ্ছে বিটি ব্রিঞ্জাল, তারপর হচ্ছে বিটি কটন, এরা সবাই হচ্ছে কি জিএমও ক্রপ। টাইপস অফ জিএমও দেখেন, এই জিএমও হচ্ছে আমার মূলত আছে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রান্সজেনিক অর্গানিজম আর একটা হচ্ছে সিজেনিক অর্গানিজম। ট্রান্সজেনিকটা হচ্ছে যখন কন্টেইন জিন ফ্রম এ ডিফারেন্ট স্পেসিস, মানে আলাদা আলাদা দুইটা স্পেসিস থেকে যখন আমি জিনটা সংগ্রহ করব তখন তার নাম হচ্ছে ট্রান্সজেনিক অর্গানিজম। যেমন দেখেন যে বিটি কটন, তাহলে বিটি কটন মানে কটনের একটা স্পেসিস এবং এর ভিতরে ব্যাসিলাস থুয়েনজিনেসিস দেখেন অন্য আর একটা স্পেসিস, একটা ব্যাকটেরিয়া। তাহলে কটনের মধ্যে আমি অন্য আর একটা স্পেসিসের যখন জিনটা ইনসার্ট করেছি তখন তাকে বলা হচ্ছে ট্রান্সজেনিক অর্গানিজম। আর সিজেনিক অর্গানিজমটা হচ্ছে যখন কন্টেইন জিন ফ্রম দ্য সেম অর ক্লোজলি রিলেটেড স্পেসিস। যেমন দেখেন এই যে গোল্ডেন রাইসটা হচ্ছে যে ভিটামিন এ, এটা হচ্ছে কি রাইসের যে অন্য যে ওয়াইল্ড ভ্যারাইটি আছে তার সাথে যখন আমি এটাকে ইনসার্ট করাচ্ছি, তাহলে দুটাই কিন্তু রাইসের স্পেসিস, মানে ক্লোজলি রাইস মানে রিলেটেড যে স্পেসিসটা আছে তার ভিতরে যখন আমি এই মানে জিনটা ইনসার্ট করাচ্ছি তখন সেটাকে বলছি সিজেনিক অর্গানিজম। তাহলে ট্রানজেনিকটা হচ্ছে মনে রাখবেন ডিফারেন্ট স্পেসিস, আর সিজেনিক অর্গানিজমটা হচ্ছে সেম বা ক্লোজলি রিলেটেড স্পেসিস। তো এখানে হচ্ছে যে গোল্ডেন রাইসটা সম্পর্কে একটু বিস্তারিত এখানে বলা হচ্ছে, দ্য রাইস গ্রেইন অ্যাপিয়ার গোল্ডেন ইয়েলো ডিউ টু দ্য বিটা ক্যারোটিন জিনস ফ্রম দ্য ড্যাফোডিল। এই যে ড্যাফোডিল দেখেন, এই যে ড্যাফোডিল সাথে ক্রস করা হচ্ছে, ড্যাফোডিল হচ্ছে একটা কি মেইজ, এই মেইজের স্পেসিস এবং রাইজের স্পেসিস কিন্তু ক্লোজলি রিলেটেড, কারণ দুইটা হচ্ছে মোনোকট, ক্লোজলি রিলেটেড। এবং এই যে মেইজের ভিতর থেকে আমার ওই যে ভিটামিন এ যে বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যটা আমার যে ওয়াইল্ড যে রাইস তার সাথে হচ্ছে ইনসার্ট করানো হয়েছে। ব্যাকটেরিয়া দ্যাট এনাবেল দ্য বিটা ক্যারোটিন সিনথেসিস। তাহলে এটা হচ্ছে আমার গোল্ডেন রাইস। গোল্ডেন রাইসের মধ্যে মূলত থাকে হচ্ছে বিটা ক্যারোটিন যেটা হচ্ছে ভিটামিন এটা সিনথেসিস করে। অ্যাডভান্টেজ অফ জিএম ফুডস, এটা হচ্ছে জাস্ট আপনারা হচ্ছে রিডিং পড়বেন। হ্যাঁ, আমি একটু দিয়েছি এখানে মূলত এই যে বোল্ড করে লেখা যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো একটু মুখস্থ করবেন আর ভিতর থেকে একবার একটু রিডিং পড়ে নেবেন। আমি এটা পড়াচ্ছি না, আপনারা পড়লে এটা বুঝতে পারবেন। এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো মূলত এর ভিতরে আছে, যে কোন এর সুবিধাগুলো কি দেখেন, পেস্ট অ্যান্ড ডিজিজ রেজিস্ট্যান্স আমি এটা তৈরি করতে পারি, যে বিটি কটন, বিটি ব্রিঞ্জাল, হার্বিসাইড টলারেন্স, বিভিন্ন ধরনের হচ্ছে হার্বিসাইড টলারেন্সের জন্য এটা আমরা তৈরি করতে পারি, ইনক্রিজ ক্রপ ইল্ড তৈরি মানে বাড়াইতে পারি, রিডিউস দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, মানে দেখেন যখন হচ্ছে আপনি পেস্টিসাইড টলারেন্স কোনো একটা বৈশিষ্ট্য ইনসার্ট করছেন তখন আপনার আলাদাভাবে কিন্তু কেমিক্যাল কোনো পেস্টিসাইড দেওয়ার দরকার হচ্ছে না, তাহলে সেটা আপনার এনভায়রনমেন্টকে সেটা হচ্ছে কি করছে, মানে এনভায়রনমেন্টের জন্য সেটা হচ্ছে উপকার হচ্ছে। ইনহ্যান্স নিউট্রিশন ভ্যালু, ইমপ্রুভ ফ্লেভার অ্যান্ড ফ্রেশনেস, লোয়ার ফুড পিসেস এবং হচ্ছে মেডিকেল অ্যান্ড থিওপ্র্যাটিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে এথিক্যাল ইস্যুস রিগার্ডিং দ্য বায়োটেকনোলজি। দেখেন যে এথিক্যাল যে ইস্যুগুলো আছে, এই যে আমরা যে বিভিন্ন ধরনের জিনটা চেঞ্জ করতেছি আসলে এই অধিকার কি আমাদের আছে কিনা, কারণ কি এই যে সমগ্র যে জীব জগৎ এটা সৃষ্টি করছেন হচ্ছে একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি এগুলো সৃষ্টি করছেন, এখন তার উপরে মাতব্বরি করে আমরা কি এইভাবে চেঞ্জ করতে পারি কিনা, এই বিষয়গুলোকে আমরা বলা হচ্ছে এথিক্যাল। হ্যাঁ, তাহলে এথিক্যাল বিষয়গুলো কি দেখেন আমরা এইটা বাংলায় লিখে দিয়েছি, এটা আপনারা একবার একটু রিডিং দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে রিডিং পড়বেন, রিডিং পড়লে আপনি এই এথিক্যাল বিষয়গুলো কি কি আছে সেগুলো জানতে পারবেন। আর মূল জিস্টগুলো আমি এই শখের মাধ্যমে এখানে আপনাদেরকে আলাদা করে দিয়েছি। এখন দেখেন হিউম্যান জেনেটিক মডিফিকেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো হচ্ছে এথিক্যাল, যেমন দেখেন ডিজাইন আর বেবিস। তাহলে দেখেন আপনি যে একটা বাচ্চা তৈরি করবেন, আপনি আপনার ইচ্ছা মতো সেখানে যদি বৈশিষ্ট্য ইনসার্ট করেন তাহলে আপনি তখন কি সৃষ্টিকর্তারে এক প্রকার অপমান করছেন, তাহলে এই জিনিসটা কিন্তু এথিক্সে যায় না, এই কাজটা করা যাবে না। ঠিক একই রকম ভাবে যে এনিম্যালের ক্ষেত্রে ক্লোনিং, যখন আপনি ক্লোনিং করছেন যে একটা সেল থেকে ক্লোন করে আপনি অসংখ্য সেল তৈরি করছেন, এখন আপনাকে তো এই
তৈরি করার যে অধিকার, এই অধিকার তো আর আপনাকে দেওয়া হয় নাই, কিন্তু আপনি এই জিনিসটা করছেন, তো এই জিনিসটা হচ্ছে আসলে এথিক্যাল হয় না। তো এই বিষয়গুলো একটু দেখবেন যে আমার এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে আমার এথিক্যাল বিষয়টা কি, এনভায়রনমেন্টালের ক্ষেত্রে এথিক্যাল বিষয়গুলো কি, ডুয়াল ইউজ রিসার্চের ক্ষেত্রে এথিক্যাল বিষয়গুলো কি কি আছে। তো এই শখটা মুখস্থ করবেন। আর এইখানে যেটা দিয়ে দিছি এইটা হচ্ছে আপনারা একটু হচ্ছে রিডিং পড়বেন, ওই শখের মানে এই সবকিছুর মূল কথাগুলো ওই শখটাতে আমার দেওয়া আছে। এরপরে আমার আর একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা ভাগ ছিল, সেটা হচ্ছে মলিকুলার মার্কার। মলিকুলার মার্কারটা দেখেন যে মলিকুলার মার্কার হলো ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ, যা জীবের জেনেটিক পার্থক্য শনাক্ত করতে ব্যবহার করা হয়। জেনেটিক পার্থক্য শনাক্ত করার জন্য আমার যেটা ব্যবহার করে তার নাম হচ্ছে মলিকুলার মার্কার। এই মলিকুলার মার্কার বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে আছে RFLP, RAAPD এবং AFLP। মলিকুলার মার্কারের এই তিনটা একটু মনে রাখবেন। আর মলিকুলার মার্কারটা মূলত হচ্ছে কি কাজে ব্যবহার করা, সেটা হচ্ছে জেনেটিক পার্থক্য, এটা বোঝার জন্য আমার মলিকুলার মার্কারটা ব্যবহার করা হয়। জাস্ট মলিকুলার মার্কার থেকে এইটুকু পড়লেই হবে। তবে বিস্তারিত আমার যেটা পড়লাম যে প্লান্ট টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ এবং জিএমও, এই তিনটা হচ্ছে আমার বিস্তারিত পড়তে হবে। এরপর আমরা আসি হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর। প্লান্ট গ্রোথ রেগুলেটর মানে আমার প্লান্টে যেগুলো হচ্ছে এর এর গ্রোথের জন্য ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর। তো এর আরেকটা নাম হচ্ছে ফাইটো হরমোন। প্লান্ট গ্রোথ রেগুলেটরে নোন অ্যাজ ফাইটো হরমোন। এগুলো ন্যাচারালি অকারিং অথবা সিনথেটিক অর্গানিক কম্পাউন্ড। তাহলে এটা হচ্ছে ন্যাচারালি হইতে পারে অথবা এগুলো হচ্ছে কি আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা যেতে পারে। কন্ট্রোল অ্যান্ড মডিফাই অফ এ প্লান্টস গ্রোথ ফর সিড জার্মিনেশন টু রাইপেনিং অ্যান্ড সেনিসেন্স। তার মানে দেখেন যে প্লান্ট গ্রোথ রেগুলেটরের কাজটা কি, এটা হচ্ছে প্লান্ট গ্রোথটাকে হচ্ছে কন্ট্রোল করে, কখন থেকে সিড থেকে শুরু করে একেবারে জার্মিনেশন, সিড জার্মিনেশন থেকে শুরু করে একদম রাইপেনিং স্টেজ অ্যাট লাস্ট সেনিসেন্স। সেনিসেন্স মানে হচ্ছে মূলত হচ্ছে বার্ধক্য। বার্ধক্য মানে একেবারে বয়স্ক অবস্থা যখন হয়ে যায় সেই ধরনের সিড জার্মিনেশন থেকে শুরু করে একদম সেনিসেন্স পর্যন্ত এই প্লান্ট গ্রোথ রেগুলেটর গুলো এখানে হচ্ছে কাজ করে থাকে। টাইপস অফ প্লান্ট গ্রোথ রেগুলেটর মূলত হচ্ছে দুইটা টাইপ আছে। একটা হচ্ছে গ্রোথ প্রমোটার, যেগুলো হচ্ছে গ্রোথটাকে প্রমোট করে, সেগুলোকে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন। আর গ্রোথ ইনহিবিটর হিসেবে কাজ করে অ্যাবসেসিক অ্যাসিড এবং হচ্ছে ইথিলিন। তাহলে প্লান্ট গ্রোথ রেগুলেটর হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রমোটার আর একটা হচ্ছে ইনহিবিটর। তাহলে প্লান্ট গ্রোথ রেগুলেটর আর হচ্ছে ফাইটো হরমোনের পার্থক্যটা কি আমি বলে দিচ্ছি, আপনারা সব থেকে পড়ে নেবেন। প্লান্ট গ্রোথ রেগুলেটরটা হচ্ছে এটা আর্টিফিশিয়ালও তৈরি করা যায় আবার ন্যাচারালও তৈরি করা যায়, কিন্তু ফাইটো হরমোন এটা মূলত হচ্ছে ন্যাচারালি তৈরি হতে হবে। যেমন দেখেন এখানে একটা উদাহরণ ধরে দেখি যে অক্সিন, অক্সিন বলা হয় যে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে ন্যাচারালি তৈরি হয়। তো এরও যে কাজ ঠিক একই রকমের 2,4-D বা NAA, হ্যাঁ, এইগুলো হচ্ছে কৃত্রিম ভাবে সিনথেটিক্যালি এগুলো তৈরি করা হয়। তাহলে এই ন্যাচারালিও এটা তৈরি করা হচ্ছে, সিনথেটিক্যালি তৈরি করা হচ্ছে। এই দুইজনকে আমরা বলছি কি প্লান্ট গ্রোথ রেগুলেটর। কিন্তু শুধুমাত্র যেটা ন্যাচারালি তৈরি হচ্ছে IAA, এটাকে শুধুমাত্র বলা হচ্ছে ফাইটো হরমোন। তার মানে প্লান্টের যে হরমোন এটা হচ্ছে প্লান্ট নিজেই তৈরি করতে পারে, আর প্লান্ট গ্রোথ রেগুলেটর গুলো প্লান্ট তো তৈরি করতে পারে, সেই সাথে কৃত্রিম ভাবে এটা তৈরি করে প্লান্টে অ্যাপ্লাই করা যায়। তাইলে আমরা এটা বলতে পারি না যে অল ফাইটো হরমোনস আর প্লান্ট গ্রোথ রেগুলেটর। তার মানে দেখেন সকল ফাইটো হরমোন গুলো কি প্লান্ট গ্রোথ রেগুলেটর। তার মানে এই যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা ফাইটো হরমোন, আবার এটাকে আপনি কি বলতে পারছেন প্লান্ট গ্রোথ রেগুলেটর বলতে পারছেন। কিন্তু 2,4-D টা হচ্ছে আমার প্লান্ট গ্রোথ রেগুলেটর, এটাকে কিন্তু আপনি ফাইটো হরমোন বলতে পারছেন না। তার কারণ কি 2,4-D টা হচ্ছে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়ে থাকে। এই জন্য সকল ফাইটো হরমোনই হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর, কিন্তু সকল প্লান্ট গ্রোথ রেগুলেটরকে ফাইটো হরমোন বলা যাবে না। তো দেখেন এই যে অক্সিন যে হরমোনটা আছে এর ভিতরে হচ্ছে ন্যাচারাল কোনগুলো, ন্যাচারাল আছে যে IAA, IBA, 4CL, তারপর হচ্ছে ফেনল অ্যাসিটিক অ্যাসিড, এইগুলো হচ্ছে কি আমার ন্যাচারাল। আর আর্টিফিশিয়ালটা কি NAA, এটা হচ্ছে কি ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D, 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই যেগুলো এগুলো হচ্ছে আমার সিনথেটিক আর এইগুলো হচ্ছে আমার ন্যাচারাল। তো এটা বোঝানোর জন্য আমরা অক্সিনের কিছু হরমোন এখানে দেখাইলাম। এরপরে দেখেন এটা একেবারে পুরোপুরি মুখস্থ করে ফেলবেন। আমরা এখানে বললাম না যে কিছু হরমোন আছে গ্রোথ ইনহিবিটর, তো সেই সাথে দেখেন গ্রোথ ইনহিবিটর এবং এর সাথে আছে গ্রোথ রিটার্ডার। তো একটা হচ্ছে কি ইনহিবিটর মানে কি বাধা দেয়, আর একটা হচ্ছে টোটালি গ্রোথটাকে বন্ধ করে দেয়। তাহলে এইখানে আমার মোট 5টা এইসের নাম আছে, প্লান্ট গ্রোথ রেগুলেটরের নাম আছে, আর এইখানে আমার হচ্ছে 4টা নাম আছে। এই 4টা নাম আর এই 5টা নাম আমরা হচ্ছে মুখস্থ করবেন। তো এরপরে যেটা আছে সেটাতে আমরা যে প্লান্টের যে 5টা ফাইটো হরমোন আছে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসেসিক অ্যাসিড এবং ইথিলিন, এদের যে কাজ এবং এদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের মূলত এখানে পড়তে হবে। তাহলে দেখেন এইখানে দেখেন অক্সিজেনের যা যা দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এই 5টা হরমোনের, এটা একেবারে টানা কুটস্থ করে ফেলবেন। তাহলে দেখেন অক্সিজেনের কাজ হচ্ছে প্রোডিউসড ইন দা গ্রোয়িং টিপস অফ স্টেম অ্যান্ড রুট। তাহলে রুট এবং যে স্টেমের একেবারে টিপের যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা হয় হচ্ছে অক্সিজেনের কারণে।
এর কাজ হচ্ছে সেল ইলংগেশন অ্যান্ড প্রমোটিং দ্য রুট গ্রোথ। দেখেন আমরা কিন্তু এর আগে টিস্যু কালচার এখানে পড়েছিলাম যে হায়ার অক্সিন এর কাজ কি, রুট গ্রোথ করা, মানে রুট ফরমেশন করা, আর হায়ার সাইটোকাইনিন এর কাজ ছিল শুট ফরমেশন করা। তাহলে সেল ইলংগেশন এবং রুট গ্রোথের ক্ষেত্রে কাজ করবে অক্সিন। দে অলসো প্লে এ কি রোল ইন দ্য অ্যাপিকাল ডোমিনেন্স। অ্যাপিকাল ডোমিনেন্সটা কি, হোয়ার দ্য সেন্ট্রাল স্টেম গ্রোস মোর স্ট্রংলি দ্যান দ্য সাইড স্টেম। তার মানে কোনো একটা গাছের একেবারে যে প্রান্ত মানে মাথাটা হচ্ছে বেশি বৃদ্ধি পায়, ওর সাইডের দিকে ডালপালা বা সাইড দিকে হচ্ছে ওর মানে হচ্ছে ইটা মানে কি বলে ওটাকে, ওর যে ডালপালা ওইগুলো তৈরি হয় না, ওর হচ্ছে প্রান্তটা সব থেকে বেশি বৃদ্ধি পায়। এটার নাম হচ্ছে কি অ্যাপিকাল ডোমিনেন্স, মানে সাইডের বাটগুলোকে বাধা দিয়ে ওর খালি উপরের দিকে হচ্ছে বৃদ্ধি পেতে, এখানে হচ্ছে অ্যাপিকাল ডোমিনেন্স। এছাড়া কি করে, ফটোট্রপিজম এবং গ্রাভিটি ট্রপিজম এই দুইটা কাজ করে। ফটোট্রপিজম মানে কি, প্লান্টস রেসপন্স টু লাইট অ্যান্ড গ্র্যাভিটি, লাইট এবং গ্র্যাভিটিতে তার যে রেসপন্স এটা হচ্ছে অক্সিজেনের মাধ্যমে হয়ে থাকে। সিনথেটিক অক্সিজেন লাইক হচ্ছে NAA, একটু আগে আমরা পড়েছিলাম যে সিনথেটিক অক্সিজেনটা কি, এবং হচ্ছে IBA, এই দুইটার কাজ হচ্ছে ইউজ টু প্রমোট রুটিং ইন দা প্লান্ট কাটিং অ্যান্ড ভেজিটেটিভ প্রোপোগেশন। ভেজিটেটিভ প্রোপোগেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে আর্টিফিশিয়াল যে অক্সিজেন গুলো আছে NAA এবং IBA এটা হচ্ছে ব্যবহার করে থাকি। ইউজ টু প্রিভেন্ট প্রিম্যাচুর ফ্রুট ড্রপ, তার মানে প্রিম্যাচুর যে ফ্রুট গুলো আছে সেগুলো যাতে অসময়ে ঝরে না যায় তার জন্য অক্সিজেনটা কাজ করে থাকে। সাম অক্সিজেন such as 2,4-D can act as herbicides to kill the broadleaf weeds। মানে কিছু কিছু অক্সিজেন আছে দেখেন এইগুলো কিন্তু আর্টিফিশিয়াল, তো এই আর্টিফিশিয়াল অক্সিজেন গুলো কি করে যে হার্বিসাইড হিসেবে কাজ করে থাকে। তাহলে এই হচ্ছে আমার অক্সিজেনের ফাংশন। অক্সিজেনের ফাংশনটা অনেক সুন্দর করে পড়বেন। ঠিক একই রকম ভাবে জিবেরেলিন, দেখেন জিবেরেলিনের কাজটা কি, এর কাজ হচ্ছে স্টেম ইলেঙ্গুয়েশন এবং ব্রেকিং দ্য সিড ডরমেন্সি। প্রত্যেকের কিন্তু আমরা যেমন নিউট্রিয়েন্টের সিমটম পড়েছিলাম, ডেফিসিয়েন্সি সিমটম, ঠিক একই রকম ভাবে এদের কিন্তু কিছু স্পেসিফিক কাজ আছে, সেই স্পেসিফিক কাজগুলো আপনাদের মুখস্থ করতে হবে। আমি লাস্টে একটা শখের মাধ্যমে এটা দেখাইছি, তো এইখানে আমরা আগে একটু মুখস্থ করে যাই। এটা কি, প্রমোটিং স্টেম ইলংগেশন অ্যান্ড ব্রেকিং দ্য সিড ডরমেন্সি। এর কাজ হচ্ছে ইনক্রিজ দ্য প্লান্ট হাইট তৈরি করার জন্য জিবেরেলিন এটা ব্যবহার করা হয়। প্লে ভাইটাল রোল ইন জার্মিনেশন বাই অ্যাক্টিভেটিং দ্য এনজাইম দ্যাট ব্রেক ডাউন দ্য স্টোরড ফুড ইন দ্য সিড। তাহলে দেখেন এরা কি করে, অ্যাক্টিভেটিং এনজাইম মানে বিভিন্ন এনজাইমকে অ্যাক্টিভেট করে, যে এনজাইমগুলো কি করে, ব্রেক ডাউন দ্য স্টোরড ফুড ইন দ্য সিড, মানে সিডের ভিতরে যে ফুডটা থাকে সেটাকে হচ্ছে ব্রেক ডাউন করে, এটা হচ্ছে জার্মিনেশনের জন্য একটা ভূমিকা পালন করে। ইউজ টু ইনক্রিজ দ্য সাইজ অফ গ্রেপস টু ইন্ডিউস ফ্লাওয়ারিং ইন দ্য সাম প্লান্টস অ্যান্ড প্রমোট দ্য বোল্টিং মানে কি, র্যাপিড স্টেম গ্রোথ ইন দ্য বাইনিয়াল ক্রপস লাইক ক্যাবেজ এবং ক্যারটস। তার মানে দেখেন এটা মূলত হচ্ছে গ্রোথে হচ্ছে সহায়তা করে, যেমন যে স্টেম ইলিঙ্গেশন এবং প্লান্ট হাইট, তাহলে সেগুলো কার ক্ষেত্রে, দেখেন গ্রেপের ক্ষেত্রে তার যে সাইজটা এটা হচ্ছে মানে ফ্রুটের যে সাইজ এটা বড় করে, এটা ফ্লাওয়ারিং এ হেল্প করে, এবং কিছু যে লিফি যে ভেজিটেবল আছে ক্যাবেজ এবং ক্যারটস এইগুলোর ক্ষেত্রে সে হচ্ছে তার এই ক্রপগুলোর গ্রোয়িং এর ক্ষেত্রে সে কাজ করে থাকে। তারপর হচ্ছে নট অনলি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বাট অলসো GA মানে জিবেরেলিন ইন্ডিউস দ্য পার্থেনোকার্পি অ্যাজ ব্রিঞ্জাল। পার্থেনোকার্পি মানে সিড বিহীন যে ফল তৈরি, মানে নিষেক বিহীন যদি ফল তৈরি হয় তাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। এই পার্থেনোকার্পির ক্ষেত্রে শুধুমাত্র যে ওয়াক্সিন, এটা কিন্তু কি ছিল, একটা ওয়াক্সিন, হ্যাঁ, শুধুমাত্র যে ওয়াক্সিন কাজ করে তা না, জিবেরেলিনও হচ্ছে এই পার্থেনোকার্পির ক্ষেত্রে কাজ করে। পার্থেনোকার্পিটা কি দেখেন দেখাইছি, নিষেক ছাড়া ফল তৈরি প্রক্রিয়ার নাম হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে ইনডিউস। এই ইনডিউসটা হচ্ছে ওয়াক্সিন এবং জিবেরেলিনের মাধ্যমে এটা হচ্ছে করা হয়ে থাকে। দেন আছে সাইটোকাইনিন। দেখেন সাইটোকাইনিনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেল ডিভিশন। তাহলে সাইটোকাইনিন হচ্ছে রেসপন্সিবল ফর প্রমোটিং সেল ডিভিশন অ্যান্ড সেল ডিফারেন্সিয়েশন। সিনথেসাইজ ইন দ্য রুটস অ্যান্ড আর ক্রুশিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাটারাল বার্ডস। এটা একটু আমরা দেখি, অক্সিনের কাজ ছিল এর অ্যাপিকাল ডোমিনেন্স মানে অ্যাপিকাল উপরের দিকে বাড়ানোর, আর সাইটোকাইনিনের কাজ হচ্ছে সে ওই অ্যাপিকাল ডোমিনেন্সটাকে বাদ দিয়ে সে যে ল্যাটারাল যে বার্ডগুলো আছে ওই বার্ডগুলোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করে হচ্ছে সাইটোকাইনিন। দে অলসো ডিলে দ্য লিফ সেনিসেন্স। লিফ সেনিসেন্স মানে পাতা যে ঝরে যায়, আস্তে আস্তে বয়স হলে পাতা ঝরে যায়, এইটাকে সে মানে যাতে দ্রুত ঝরে না পড়ে সেই কাজটা করে, এখানে ডিলে লিফ সেনিসেন্স। সাইটোকাইনিন ইউজড ইন দ্য টিস্যু কালচার টু হেল্প দ্য রিজেনারেট শুট। এই সাইটোকাইনিনটা কি কাজ করা হয়, ওই যে আগে বলছিলাম যে সাইটোকাইনিন, অতিরিক্ত সাইটোকাইনিন দিলে সেটা হচ্ছে শুট ফরমেশনে কাজ করে, যেটা হচ্ছে যে ক্যালাসের সময় তৈরি হয়েছিল। দে আর অলসো অ্যাপ্লাইড টু অর্নামেন্টাল প্লান্টস। অর্নামেন্টাল প্লান্টে ব্যবহার করা হয়, তার কারণ কি, অর্নামেন্টাল প্লান্টগুলো কি একটু বুশি টাইপের হয়, দেখতে সুন্দর হয়, তো এখানে সাইটোকাইনিন দিলে ওই প্লান্টের শুটটা বেশি হয়, শুট বেশি হলে তখন প্লান্টগুলোকে সুন্দর দেখা যায়। দেন আছে অ্যাবসেসিক অ্যাসিড। এই অ্যাবসেসিক অ্যাসিডটা কি ছিল, এটা কিন্তু ছিল যে গ্রোথ ইনহিবিটর হিসেবে কাজ করছিল। এই যে অ্যাবসেসিক অ্যাসিড এবং হচ্ছে
ইনহিবিটর, গ্রোথ ইনহিবিটর হিসেবে কাজ করেছিল অ্যাবসিসিক অ্যাসিড এবং হচ্ছে ইথিলিন। তাহলে অ্যাবসিসিক অ্যাসিডটা দেখেন এটাকে বলা হচ্ছে একটা স্ট্রেস হরমোন। স্ট্রেস মানে কি, যখন ন্যাচারাল কন্ডিশনটা ভালো থাকে না তখন মূলত অ্যাবসিসিক অ্যাসিডটা হচ্ছে কাজ করে। দেখেন প্রমোট সিড অ্যান্ড বার্ড ডরমেন্সি, তার মানে সিড এবং বার্ড ডরমেন্সিটাকে হচ্ছে বাড়ায়। তার মানে আপনার ধরেন প্রাকৃতিক যে অবস্থা মানে ইনভায়রনমেন্টাল কন্ডিশনটা হচ্ছে ভালো নাই, ফেভারেবল নাই, তখন কি করবে, ডরমেন্সিটাকে সে আরো বেশি দিন হচ্ছে প্রমোট করবে। যখন ফেভারেবল কন্ডিশন আসবে তখন হচ্ছে সেই সিডটা জার্মিনেট করবে। তাহলে প্রমোট সিড অ্যান্ড বার্ড ডরমেন্সি। এটা আলো কি করে, হেল্পস করে যে প্লান্টের যে স্টোমাটা, এই স্টোমাটা ক্লোজিং এবং ওপেনিং এর ক্ষেত্রে সে হচ্ছে হেল্প করে। যখন হচ্ছে স্ট্রেস কন্ডিশন মানে ধরেন ড্রট কন্ডিশন থাকবে তখন স্টোমাটাটা তখন সে হচ্ছে সহজে খুলবে না, বন্ধ করে রাখবে, কারণ ড্রট কন্ডিশন পানি কম আছে আর স্টোমাটা খুললে তখন পানি আরো বের হয়ে যাবে আমার প্রচ্ছেদন প্রক্রিয়ার মাধ্যমে। এই জন্য তখন কি করে, যখন পানির পরিমাণ কম থাকে তখন স্টোমাটাটা সে হচ্ছে ক্লোজ রাখার জন্য কাজ করে। এর কাজটা করে কি অ্যাবসিসিক অ্যাসিড। ইনহিবিট দ্য জিবারেলিন ইনডিউস দ্য এনজাইম প্রোডাকশন। তাহলে এটা হচ্ছে যে ইনহিবিট করে মানে বাধা দেয় যে ইনডিউস এনজাইম প্রোডাকশনের ক্ষেত্রে সে হচ্ছে জিবারেলিনের মাধ্যমে যে এনজাইমটা প্রোডাকশন হয় সেই ক্ষেত্রে সে বাধা প্রদান করে। প্রমোটস রুট গ্রোথ অ্যান্ড ইনহিবিটর শুড গ্রোথ অ্যাট দ্য স্ট্রেস কন্ডিশন, হেল্পস ইন ন্যাচারাল ডিফেন্স সিস্টেম এগেইনস্ট দ্য এনভায়রনমেন্টাল স্ট্রেস। আচ্ছা, আমার এখানে হচ্ছে কারেন্ট চলে গেছে, তারপর আমি ক্লাসটা কন্টিনিউ করছি, কারণ আসলে আমার ফেস দেখাটা তো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের ক্লাস। তো যেহেতু আমাদের একদম শেষের পথে, এই জন্য আমি ক্লাসটা বন্ধ করছি না, একবার আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। লাস্ট আছে হচ্ছে ইথিলিন। ইথিলিনটাকে বলা হচ্ছে একটা রাইপেনিং হরমোন। ইথিলিনের কাজটা কি, একটা রাইপেনিং হরমোন। এটা মূলত হচ্ছে ক্লাইমেট্রিক যে ফ্রুটগুলো আছে এই ক্লাইমেট্রিক ফ্রুটের ক্ষেত্রেই মূলত ইথিলিনটা কাজ করে। ক্লাইমেট্রিক ফ্রুটগুলো কোনগুলো দেখেন, ব্যানানা, ম্যাঙ্গো, অ্যাপেল, টমেটো, এগুলো হচ্ছে ক্লাইমেট্রিক ফ্রুট বলা হয়। এই ইথিলিনটা হচ্ছে একটা গ্যাসিয়াস হরমোন দ্যাট প্লেস এ ক্রুশিয়াল রোল ইন দ্য ফ্রুট রাইপেনিং অ্যান্ড দ্য এজিং অফ প্লান্ট টিস্যু। প্লান্ট টিস্যুর ক্ষেত্রে আমার এটা হচ্ছে ব্যবহার করা থাকে। এটা হচ্ছে গ্যাসিয়াস একটা হচ্ছে কম্পোনেন্ট। এটা হচ্ছে ফ্রুট রাইপেনিং এর ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয়ে থাকে। ইট অলসো প্রমোটস দ্য অ্যাবসিশন। অ্যাবসিশন মানে হচ্ছে পাতা ঝরে যাওয়া, পাতা এবং ফলের ওইখানে একটা লেয়ার তৈরি করে। এই লেয়ারটা কি, এই অ্যাবসিশন লেয়ারটা থাকলে আমার হচ্ছে এই ফুল এবং যে পাতা এটা হচ্ছে সহজে হচ্ছে কি ঝরে পড়ে। ফল পেকে গেলে কি যে পড়ে যায়, এই পড়ে যাওয়ার জন্য দরকার কার, এই অ্যাবসিশন লেয়ার। অ্যাবসিশন লেয়ারটা থাকলে আমার হচ্ছে পাতাগুলো এবং হচ্ছে ফলগুলো হচ্ছে সহজে পড়ে যাবে। যেহেতু ইথিলিনের কাজ হচ্ছে ফল পাকাতে সহায়তা করা, তাহলে ফল পাকালে সেটা হচ্ছে কি পড়ে যায়। পড়ে যায় কিসের কারণে, অ্যাবসিশন লেয়ারের কারণে। ব্রেক্স দ্য সিড অ্যান্ড বার্ড ডরমেন্সি। তাহলে ইথিলিনের কাজ হচ্ছে সিড এবং বার্ড ডরমেন্সিটাকে হচ্ছে ব্রেক করে দেওয়া। ইথিলিন রিলিজিং কম্পাউন্ড সাচ অ্যাজ ইথোফেন আর ইউজড কমার্শিয়ালি টু রাইপেন ফ্রুটস লাইক ব্যানানা। তাহলে ব্যানানা, টমেটো এগুলো পাকানোর জন্য যে এলিমেন্টটা দরকার সেটার নাম হচ্ছে কি, ইথোফেন। আদার কেমিক্যাল ক্যান বি ইউজ টু ইনহিবিট দ্য ইথিলিন প্রোডাকশন টু প্রলং দ্য শেলফ লাইফ ফর ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার। তাহলে দেখেন ফলটা যাতে পাকাইতে দেরি হয়, ফল পাকলে তো সে কি গাছ থেকে পড়ে যাবে, অথবা পাকানোর পরে সে কি হয়, পচে যায়। তো এই জন্য কিছু কিছু এনজাইম আছে যেগুলো কি হয় যে ইথিলিনের অ্যাক্টিভিটিটাকে কমায় ফেলে। ইথিলিনের অ্যাক্টিভিটিটা কমায় ফেললে ফল পাকতে দেরি হবে, তখন ফলের সেলফ লাইফ মানে ফলের হচ্ছে জীবনকালটা বৃদ্ধি পাবে। দেন আসে যে মেকানিজম অফ ফ্রুট রাইপেনিং অফ ইথিলিন। ইথিলিনের মাধ্যমে কিভাবে হচ্ছে ফ্রুটটা রাইপ করে, দেখেন এই পয়েন্টগুলো দেখি যে ইথিলিন বায়োসিনথেসিস হয়, দেন ইথিলিন হচ্ছে পারসেপশন হয়, দেন জিন এক্সপ্রেশন, অ্যাট লাস্ট ফিজিওলজিক্যাল এন্ড বায়োলজিক্যাল চেঞ্জ। প্রথম হচ্ছে এই যে ইথিলিন বায়োসিনথেসিস মানে হচ্ছে এখানে দুটো এনজাইম এসিসি সিনথেসিস এবং এসিসি অক্সিডেজ। এসিসি মানে হচ্ছে অ্যামিনো সাইক্লোপ্রোপেন কার্বক্সিলিক অ্যাসিড। এসিসি কি হয়, অ্যামিনো সাইক্লোপ্রোপেন কার্বক্সিলিক অ্যাসিড। এই এনজাইমটা যখন হয় তখন হচ্ছে ইথিলিন উৎপন্ন হয়। তাহলে এই এসিসি সিনথেসিস এবং এসিসি অক্সিডেজ এই দুইটা এনজাইম কি করে, ইথিলিন উৎপাদনটাকে বাড়ায় দেয়। এবার ইথিলিন যখন উৎপাদন হয় তখন এই ইথিলিন গ্যাসটা ফলের কোষের মধ্যে প্রবেশ করে। ফলের কোষের মধ্যে প্রবেশ করে সেখানে যে প্রোটিনের সাথে বাইন্ড করে মানে ওর ভিতরে বেঁধে যায়। দেন সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ে শুরু হয়। সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ে শুরু হয়ে রাইপেনিং জিনটা হচ্ছে অ্যাক্টিভেট, এবং রাইপেনিং যে জিন সেটা হচ্ছে অ্যাক্টিভ করে। দেন হচ্ছে জিন এক্সপ্রেশনটা কি হয়, জিন এক্সপ্রেশন এন্ড এনজাইম অ্যাক্টিভেশন। দেখেন এখানে কিছু এনজাইম আছে যার কাজ হচ্ছে যে পেকটিনেজ বা সেলুলোজ এর কাজ হচ্ছে সেল ওয়াল ভেঙে দেয়, ফলে ফল হচ্ছে নরম হয়। অ্যামাইলেজ বা ইনভার্টেজ এর কাজ হচ্ছে যে এস্টার্সটা আছে এই এস্টার্সটাকে গ্লুকোজ, ফ্রুক্টোজ বা সুক্রোজে পরিণত করে, যার ফলে ফল মিষ্টি হয়। তারপর হচ্ছে ক্লোরিফাইলেজ, এটা হচ্ছে ক্লোরোফিল 2 যেটা আছে এটাকে ভেঙে দেয়। ক্যারোটিনয়েড, এটার কাজ হচ্ছে রং পরিবর্তন করা। তারপর হচ্ছে লিফোক্সিনেজ, এটার কাজ হচ্ছে অ্যারোমা কম্পাউন্ড ঘ্রাণটা তৈরি করা। এই হচ্ছে জিন মানে এনজাইম গুলোর কাজ। দেন হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জটা কি আসে, রেসপিরেশন রেট হঠাৎ হচ্ছে বেড়ে যায়, ফলে যে ক্লোরোফিল 2 ডিগ্রেড হয়, ডিগ্রেড হওয়ার পরে এর রংটা হচ্ছে পরিবর্তন হয়ে যায়, সেল ওয়াল ডিগ্রেড হয়ে সফটেনিং হয়ে যায়, এস্টার্স ব্রেকডাউন হয়ে সুইটনেস
এবং হচ্ছে অ্যাসিড লেভেল কমে যায়, এর স্বাদ হচ্ছে উন্নত হয়। তাহলে এই হচ্ছে আমার ইথিলিনের মাধ্যমে এর মেকানিজমটা, তাহলে কোন এনজাইম কোন কাজ করে, ইথিলিনটা কিভাবে হচ্ছে সিনথেসিস হয় এবং হচ্ছে ফিজিওলজিক্যাল কি কি চেঞ্জ আসে, এই বিষয়গুলো এখান থেকে মুখস্থ করবেন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেন আছে কিছু কমন রাইপেনিং কেমিক্যাল, যেমন হচ্ছে দেখেন যে ইথিলিন, ইথোফেন, ক্যালসিয়াম কার্বাইড এবং আদার কেমিক্যালের মধ্যে আছে ইথনল, মিথনল ইত্যাদি। তাহলে এইগুলো হচ্ছে আদার রাইপেনিং কেমিক্যাল হিসেবে ব্যবহার করা। এর ভিতরে ন্যাচারালি কোনগুলো তৈরি হচ্ছে, ন্যাচারালি তৈরি হচ্ছে যেমন ইথিলিনটা হচ্ছে ন্যাচারালি তৈরি হয়, আবার হচ্ছে প্রাকৃতিক মানে আর্টিফিশিয়ালি কিন্তু ইথিলিন তৈরি করা যায়। এখন দেখেন আমরা এই যে পাঁচটা যে প্লান্ট গ্রোথ রেগুলেটর পড়লাম, অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন, এদের যে মেইন ফাংশন, এই মেইন ফাংশনটা আমি এখানে এক জায়গায় করে দিয়েছি। দেখেন অক্সিন সেল এলাঙ্গেশন, অ্যাপিকাল ডোমিনেন্স, রুট ইনিশিয়েশন, তারপর হচ্ছে জিবরেলিন হচ্ছে স্টেম এবং হচ্ছে ইন্টারনোড ইলাঙ্গেশন। তো এইখানে এতক্ষণ যা পড়লাম তার জাস্ট জিস্ট অংশটুকু এইখানে আপনাদেরকে দেওয়া হয়েছে, যাতে আপনারা খুব সহজে এটা মুখস্থ করে রাখতে পারেন। আর এটা হচ্ছে আমার জাস্ট গত ক্লাসের এই জিনিসটুকু আমার মনে হচ্ছে যে একটু গুরুত্বপূর্ণ পড়া প্রয়োজন, সেটা হচ্ছে যে মেন্ডেলের যে জেনেটিক্স যে ল গুলো আছে, এইটা একটু আপনারা এখানে দেখবেন যে ফার্স্ট লটাকে কি বলে, ল অফ সেগ্রিগেশন, বা এটাকে বলা হচ্ছে মোনোহাইব্রিড ক্রস অথবা পিউরিটি গ্যামেটস। এবং এই প্রথম লর আমার যে ফিনোটাইপিক রেশিও এবং জিনোটাইপিক রেশিওটা কত, সেকেন্ড লর আমার ফিনোটাইপিক এবং জিনোটাইপিক রেশিওটা কত, এবং এই যে সেকেন্ড লর যে কিছু ব্যতিক্রম আছে এর রেশিও গুলো কত, এটা আপনারা একটু মনে রাখবেন। এটা হচ্ছে কিন্তু আমাদের 6 যে লেকচার ছিল, হ্যাঁ 6 লেকচারের আজকে ওর সাথেই এটা, তো এখানে আমার এটা হচ্ছে দেওয়া হয় নাই, এজন্য আমি এই লেকচারে এটা একটু আপনাদেরকে দিয়ে দিলাম। তো দেন আমাদের সর্বশেষ দুইটা এমসিকিউ, যে হুইচ ফাইটো হরমোন ইজ নোজ দ্য স্ট্রেস হরমোন। বলুন তো স্ট্রেস হরমোন কোনটা, অনেকবার বলেছি, স্ট্রেস হরমোন হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড, হচ্ছে স্ট্রেস হরমোন হিসেবে কাজ করে। হুইচ হরমোন ডিলেস লিভ সেনিসেন্স, লিভ সেনিসেন্সে এটাকে ডিলে করে কে, ডিলে করে কোন হরমোনটা, সেটা হচ্ছে সাইটোকাইনিন, এটা হচ্ছে লিভ সেনিসেন্সটাকে হচ্ছে ডিলে করে। বুঝে গেল? তাহলে এই হচ্ছে আমাদের 7 নাম্বার লেকচার। আশা করি আজকের স্লাইডে একটু লেখা বেশি আছে, যেহেতু আপনারা এর আগে বলছেন যে প্রিন্টেবল পিডিএফ দেওয়ার জন্য, তো সেই জন্য আমি একটু লেখার পরিমাণটা বেশি দিয়েছি, যাতে আপনারা বাকিটা হচ্ছে পড়ে নিতে পারেন। তো আশা করি যে এই যেটুকু আমি পড়াইলাম এটুকু একটু খুব সুন্দর করে পড়বেন, এর বাইরে তেমন আর কিছু নাই, বা যেগুলো আছে সেগুলো আমার কাছে মনে হয়নি ইম্পর্ট্যান্ট, আমার কাছে যেটুকু ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে আমি সেইগুলোই আপনাদের লেকচারে ইনক্লুড করেছি। আর বুঝতে তো পারছেন এই বিষয়গুলো কিন্তু আসলে থিওরিটিক্যাল বেশি, এমসিকিউ টাইপ হচ্ছে কম। তো থিওরিটিক্যাল ব্যাপারগুলো তো আসলে আপনি এই যে 4 বছর ধরে পড়ছেন যে ব্যাপারগুলো, তো সেখান থেকে যে বিষয়গুলো আপনি একটু বুঝতে পারবেন না, এখান থেকে একটু ধারণা নেবেন। আর আমি তো যেগুলো পড়াচ্ছি বিস্তারিত ধারণা দেওয়ারই চেষ্টা করছি। তারপরও যদি কেউ কোনোটা না বুঝে থাকেন বা যদি কোনো পরামর্শ থাকে, আপনারা অনেকেই কমেন্ট করেন, আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টগুলো পড়ে থাকি এবং চেষ্টা করি সেখানে রিপ্লাই দেওয়ার। এবং আপনারা কোনো কিছু না বুঝলে বা কোনো সমস্যা থাকলে সেগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।